Hello and welcome everyone. Welcome to Roots Edu and welcome to this amazing session. So তোমরা সবাই জানো যে আমরা কেমিক্যাল চেঞ্জেস অধ্যায়টা পড়তেছিলাম গত কয়েকটা ক্লাস ধরে। আমাদের এই অধ্যায়ের লাস্ট ক্লাস আজকে, আর এই ক্লাসের মধ্যে আমরা আজকে একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলবো। So before that session, let me introduce myself, Jamshidur Rahman, and I have already taught 25,000 plus students for more than 6 years now. So আমাদের কিন্তু অলরেডি অ্যাপ চলে আসছে। সো যারা যারা এখনো আমাদের অ্যাপটা ডাউনলোড করো নাই, কি করবা, খুব দ্রুত চলে যাবা হচ্ছে গুগল প্লে স্টোরে, সার্চ করবা রুটস এডু এন্ড দেখবা সার্চ করলে চলে আসবে রুটস এডু, এবং সাথে সাথে কি করবা, ইনস্টল করে ফেলবা। আর অ্যাপ ইনস্টল করা মানে কি বলতো, মানে হচ্ছে তুমি অনেকগুলো ফ্যাসিলিটিস একসাথে পেয়ে যাওয়া। ওকে, সো আমি তোমাকে একটু বলি যে আসলে আমাদের রুটস প্লাসের ক্ষেত্রে যে আমাদের অ্যাপটা আছে, সেই অ্যাপের মধ্যে অ্যাকচুয়ালি কি কি ফিচার আছে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল, প্রত্যেকটা টপিকের উপর তো ইন্ডিভিজুয়াল যে টপিকগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের, সেখান থেকে তো তুমি তো রেকর্ডেড ক্লাস আমাদের এখান থেকে পাচ্ছই। এর সাথে কি পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে লাইভ ক্লাস পাচ্ছ আমাদের পক্ষ থেকে। এরপর হচ্ছে কি পাচ্ছ বলো তো, মাস্টার ক্লাস। সো উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাস্টার ক্লাস, কারণ এই ক্লাসের মধ্যে কি করি আমরা, প্রত্যেকটা চ্যাপ্টারের সব থেকে হার্ড টপিকগুলোকে সব থেকে ইজি করে ফেলি। হ্যাঁ, এরপরে কিন্তু আমরা এখন লাইভ এক্সাম নিয়ে চলে আসছি। সো তোমরা যারা যারা আমাদের অ্যাপে জয়েন করতেছো, তোমরা কিন্তু এখন আমাদের সাথে লাইভ এক্সাম দিতে পারতেছো। এরপর হচ্ছে ক্লাস নোটস অ্যান্ড পিডিএফ। সো তোমরা কিন্তু এখন থেকে অ্যাপের মধ্যেই আমাদের প্রত্যেকটা ক্লাসের সবগুলো পিডিএফ পেয়ে যাচ্ছ। সো দিস ইজ মানে ভেরি কমফোর্টেবল জোন। সো ফর অল অফ ইউ গ্যাস, সবাই কি করবো তাহলে, এই অ্যাপটা খুব দ্রুত ইনস্টল করে ফেলবা। চলে যাবা কোথায়, গুগল প্লে স্টোরে, সার্চ করবা রুটস এডু, এবং দেখবার সাথে সাথে তোমাদের এই অ্যাপটা চলে আসছে। এবং এরপরে কিন্তু আমরা এখন তোমাদেরকে কি করতেছি বলতো, স্পেশাল টিপস দিচ্ছি, আর সাথে কি করতেছি, তোমাদেরকে আমরা এসএমএস রিমাইন্ডার সাবমিট করতেছি। সো যার ফলে তোমরা মোটামুটি বুঝতে পারতেছো যে প্রতিদিন তোমাদের জন্য আমরা কি কি ক্লাস নিয়ে হাজির হচ্ছে। সো খুব দ্রুত কি করবা তাহলে, রুটস ক্লাসে জয়েন করার জন্য রুটস অ্যাপ ইনস্টল করে ফেলবা, এবং রুটস অ্যাপ ইনস্টল করার ফলে দেখা যাবে কি, যে তুমি আমাদের সকল ভিডিও তুমি আমাদের এই অ্যাপ থেকে দেখতে পারতেছো। সো এখন কিন্তু তোমাদের জন্য জিনিসটা আরো বেশি ইজি হয়ে গেল। সো যারা যারা ফোন ইউজার ছিল এতদিন, তোমরা কিন্তু এখন ফোন থেকে তোমাদের সকল কার্যক্রম চালনা করতে পারতেছো। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের আজকে মেইন ক্লাসে। তো আমাদের আজকের ক্লাসটার যে টপিক, তার নাম হচ্ছে থার্মোকেমিস্ট্রি। সো ফার্স্ট অফ অল তোমাকে আমি বলি যে থার্মোডাইনামিক্স এন্ড থার্মোকেমিস্ট্রির মধ্যে ডিফারেন্সটা আসলে কোথায়। সো একটা পার্ট হচ্ছে থার্মোডাইনামিক্স এবং আরেকটা হচ্ছে থার্মোকেমিস্ট্রি। দুইটাকে আমরা অনেক সময় একই মনে করি। হ্যাঁ, অনেকটা একই রকম, কারণ হচ্ছে থার্মোকেমিস্ট্রি হচ্ছে থার্মোডাইনামিক্স এর একটা ব্রাঞ্চ। সো থার্মোডাইনামিক্স আসলে কি নিয়ে কথা বলে, থার্মোডাইনামিক্স একটা সিস্টেমের মধ্যে শক্তির যে পরিবর্তন হয় তা নিয়ে কথা বলে, আর সেখানে যদি কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তা নিয়ে যে মানে অংশে কথা বলা হয় তার নাম হচ্ছে থার্মোকেমিস্ট্রি। সো এই জন্য বলা হয় থার্মোকেমিস্ট্রি যে ব্রাঞ্চ অফ থার্মোডাইনামিক্স। ওকে, আচ্ছা, আমরা তাহলে এখন থার্মোকেমিস্ট্রি নিয়ে ইনিশিয়ালি, যেহেতু এতদিন পর্যন্ত আমরা সবাই থার্মোকেমিস্ট্রি নিয়ে খুব বেশি পড়ালেখা করিনি, আজকে ফার্স্ট টাইম থার্মোকেমিস্ট্রি নিয়ে আমরা পড়ালেখা করতেছি। সো থার্মোকেমিস্ট্রি সম্পর্কে বেসিক কিছু আইডিয়া জেনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা এখন ফার্স্টে থার্মোকেমিস্ট্রি সম্পর্কে যে বেসিকটা জানা দরকার তা নিয়ে কথা বলবো। এরপর স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে মূল পার্টে চলে যাব। সো সবাই খুব ভালো মতো খেয়াল করে দেখবে, একটা লাইন লেখা আছে এখানে, তা হচ্ছে অধিকাংশ রাসায়নিক বিক্রিয়া একটা নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রা সংঘটিত হয়। এই কথাটা কেন বলছি একটু পরে বুঝতে পারবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। এরপরে খেয়াল করতে হবে, দেখো কি লেখা আছে, যে তাই স্থির চাপে শক্তি গণনার জন্য নতুন একটি তাপগতিবিদ্যা ফাংশন কি করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে। সো খেয়াল করতে হবে, আমরা কিন্তু এখন স্থির চাপে, বিশেষ করে স্থির চাপে যখন আমরা কোন একটা ক্যালকুলেশন করতে যাই, দেখা যায় ওই স্থির চাপে ক্যালকুলেট করার জন্য তাপগতিবিদ্যার ক্ষেত্রে বা থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে একটা নতুন ফাংশনকে ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং তার নাম বলা হয় এনথালপি। সো নিউ ফাংশন, তাহলে লিখে রাখা আমি এখানে, এটা হচ্ছে নিউ ফাংশন। সো তাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এনথালপি, এনথালপি, এবং যাকে আমরা শর্টকাটে বড় হাতের এইচ দিয়ে প্রকাশ করে থাকি, ঠিক আছে। সো এখন এই এনথালপির বাংলা নাম কি, এনথালপির বাংলা নাম হচ্ছে ধৃততাপ, ঠিক আছে। আচ্ছা, এনথালপি কোথায় ব্যবহার করা হয়, আর আসলে আমরা কেন এনথালপি টপিকটা নিয়ে আসলাম তা নিয়ে আমি স্টেপ বাই স্টেপ কথা বলবো অবশ্যই। সো তার আগে চলো আমি একটু বলি যে আসলে আমরা কেন এনথালপি ব্যবহার করতেছি, আর আগে আমরা কি ব্যবহার করতাম। সো আমরা বিগত দিনগুলোতে দেখা যেত যে বস্তু বা একটা সিস্টেমের ক্ষেত্রে তার অভ্যন্তরীণ যে শক্তি বা ইন্টারনাল যে এনার্জিটা আছে তার পরিবর্তন হিসাব করতাম। খেয়াল করতে হবে সবাইকে,
ইন্টারনাল এনার্জি বা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন তাকে আমরা সাধারণত ডেল ই দিয়ে প্রকাশ করে থাকি, এবং এটাকে লিখি আমরা হচ্ছে কিউ ভি এর সমান, এবং এটাকে লিখি হচ্ছে এন সি ভি ডেল টি। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা আমরা কখন ক্যালকুলেট করতাম? যখন দেখতাম যে আয়তনটা স্থির থাকে। দেখো এখানে আয়তন হচ্ছে স্থির, এই যে ভি লেখা আছে মানে আয়তনটা স্থির। কিন্তু দেখা গেল যে আধুনিক সময়ে আমরা যে ধরনের সিস্টেমে কাজ করি বা হচ্ছে আমরা যে ধরনের সিস্টেমে রাসায়নিক বিক্রিয়াগুলো সংগঠিত করি আসলে, সেখানে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে প্রেশার যেটা থাকে মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার মোটামুটি কনস্ট্যান্ট থাকে। তাহলে কি করা হলো, তারপরে এই চাপকে কনস্ট্যান্ট রেখে নতুন একটা ফাংশন ইন্ট্রোডিউস করানো হলো যাকে আমরা কি বলি, এনথালপি বলি। এবং এনথালপি মানে হচ্ছে এনথালপির যে পরিবর্তন অ্যাকচুয়ালি সেটাকে বলা হয় ডেল এইচ, এবং এটা মানে কি, এটা মানে হচ্ছে কিউপি। কিউপি কেন? কারণ হচ্ছে এখানে চাপ হচ্ছে স্থির। ঠিক আছে, আর এখানে কি লিখতে পারি আমরা, এন সিপি ডেল টি। আচ্ছা এই ফর্মুলাগুলো তোমরা ফিজিক্সে পড়ে আসছো বিধায় আমি এটা নিয়ে খুব বেশি কথা বলতেছি না। সো এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর একটা কি এনথালপির পরিবর্তনের ফর্মুলা। এখন খেয়াল করতে হবে এখানে লেখা আছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। সো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে আমরা রেখে কেন আমরা এনথালপির পরিবর্তনকে ব্যবহার করি, তার মূল কারণ একটু আগে বললাম আমি। দেখা যায় আমাদের অধিকাংশ রিয়েকশনের ক্ষেত্রে আমরা খেয়াল করবো যে জিনিসটা, সেটা হচ্ছে একটা নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসারে হয়। তো যেহেতু সেখানে অ্যাটমসফিয়ারিক প্রেসারই হয়, তো সেই ক্ষেত্রে আমরা প্রেসারকে কনস্ট্যান্ট রেখে আমরা এই জন্য নতুন একটা কি করছি, ফাংশনকে ইন্ট্রোডিউস করাইছি যার নাম কি, এনথালপি। এবং এই যে এনথালপির যে পরিবর্তনটা তাকে আমরা ডেল এইচ দিয়ে প্রকাশ করে থাকি। আচ্ছা আর এখানে কেন আমরা এইচ না দিয়ে ডেল এইচ লিখি তা আমি একটু পরে তোমাদেরকে বলবো। আচ্ছা তাহলে এখন খেয়াল করো, এই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। এখন যদি আমি খেয়াল করি যে একটা কেমিক্যাল রিয়েকশনের ক্ষেত্রে বা একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় এই ডেল এইচ আর এই ডেল ই উভয়ের মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে লিখে রাখা আমি এখানে, এই কেমিক্যাল রিয়েকশন কি হবে, এই ডেল এইচ সমান সমান কি হবে, ডেল ই প্লাস পি ডেল ভি। আচ্ছা এখন দেখো এখানে কি বলছে, ডেল ভি। এখন যদি আমরা খেয়াল করি, যদি এখানে একটা গ্যাসের ক্ষেত্রে আয়তনের পরিবর্তন হয়ে যায় তাহলে কি হবে, সেই ক্ষেত্রে আয়তনের পরিবর্তন হওয়া মানে কি, তার মোল সংখ্যাটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমরা জানি যে পিভি সমান সমান এন আর টি। তাহলে যেহেতু পি ডেল ভি দেওয়া আছে, মানে ডেল ভি মানে কি এখানে আয়তনের পরিবর্তন, তাহলে কি হবে, তার পরিবর্তনের ফলে মূল সংখ্যার পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখান থেকে কি লেখা যাবে, এখান থেকে লেখা যাবে এই পি ডেল ভি এর জায়গায় লেখা যাবে ডেল এন, আর কি লেখা যাবে, আর টি। ঠিক আছে, আর এখানে কিন্তু আয়তনের পরিবর্তনের ক্ষেত্রে মোল সংখ্যার পরিবর্তনটা হয়, এটা কার জন্য, শুধুমাত্র গ্যাসের জন্য। তাহলে আমরা লিখতে পারি এভাবে ডেল এন জি মানে গ্যাসের জন্য, আর প্লাস কি লেখা যাবে এখানে, ডেল ই সমান সমান কি লেখা যাবে এখানে, ডেল এইচ। তো এই হচ্ছে আমাদের সম্পর্ক কার সাথে বলতো, এখানে হচ্ছে সম্পর্কটা ডেল এইচ আর ডেল ই এর মধ্যে। তো আমরা একটা বিক্রিয়া নিব এখন, সেখান থেকে আমরা চেক করে দেখব যে আসলে কিভাবে এখান থেকে আমরা এই ডেল ই এর মান জানা থাকলে আর ডেল এন জি এর মান জানা থাকলে সেখান থেকে আমরা ডেল এইচ এর মান ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা একটা নরমাল বিক্রিয়া নেই, সেটা র্যান্ডম রিঅ্যাকশন। ধরো কথার কথা এরকম যে মিথেনের দহন বিক্রিয়া CH4 প্লাস ধরো হচ্ছে O2। তো যদি আমরা এই বিক্রিয়াটা ঘটাই, এখান থেকে দেখা যাবে যে কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হচ্ছে। তাহলে কি লিখতে পারি আমরা, CO2 প্লাস কি লেখা যাবে, H2O। তো এই বিক্রিয়াটা আমরা এখন সমাধান করতে পারি। এখানে আমরা আমাদের কয়টা হাইড্রোজেন আছে, 4টা। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা, 2টা। তাহলে কি করবো, আমি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। আর এখানে অক্সিজেন কয়টা, 2টা 2টা 4টা। এখানে কয়টা, 2টা। তাহলে এখানে কি আরো 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখন যদি আমরা আমাদের যে বিক্রিয়াটা লিখলাম তার স্টেটগুলো লিখি, মানে অবস্থাগুলো লিখি, আমি দেখা যাবে এখানে যে মিথেন আছে, মিথেন অবশ্যই একটা গ্যাস, তাহলে এটা হবে গ্যাস, তারপরে এটা হবে গ্যাস, এটা হবে গ্যাস, এটা কি হবে, লিকুইড। সো এইখান থেকে আমি যদি ডেল এনজি ব্যবহার করি, এই ডেল এনজি তার মানে হচ্ছে গ্যাসের ক্ষেত্রে মোল সংখ্যার পরিবর্তন, কি লিখবো আমরা, উৎপাদ মাইনাস কি বলতো, বিক্রিয়ক। শুধুমাত্র গ্যাসকে কাউন্ট করতে হবে, তার মানে এটা কাউন্ট করতে পারবো আমি, এটা পারবো, এটা পারবো, বাট এটাকে কাউন্ট করতে পারবো না।
তাহলে এখন কি লেখা যায় এখান থেকে? উৎপাদ, উৎপাদ কি? উৎপাদ আছে এখানে 1 মোল, তাহলে লেখা যাবে কি 1 মাইনাস বিক্রিয়ক কত 2 যোগ 1 3 মোল, তার মানে 1 প্লাস 2, তাহলে কি লেখা যাবে এখান থেকে? মাইনাস 2। তার মানে এখান থেকে দেখলাম আমি যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে ডেল এন জি এর যে ভ্যালু কত আসছে? -2 চলে আসছে। তুমি একটু খেয়াল করে দেখো, আমি যদি একটা বিক্রিয়ার ক্ষেত্রে, সাপোজ এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমি যদি এখানে ডেল ই এর মান জানতাম, তারপরে আমি কিন্তু এখান থেকে খুব সহজে ডেল এন জি বের করতে পারলাম, তা যদি বের করে ফেলি আমি এখান থেকে, আর আর এর ভ্যালু যদি আমি এখানে বসায় দিই, আর টেম্পারেচারটা যা দেওয়া থাকবে তা যদি বসায় দেই কেলভিন এককে, দেখা যাবে কি এখান থেকে কিন্তু আমি ডেল এইচ এর মান খুব সহজে পেয়ে যেতে পারতেছি। তার মানে আমি কিন্তু খুব সহজে একটা বিক্রিয়ার মাধ্যমে এই প্রসিডিউর মেনটেন করে কি করতে পারি? এখান থেকে ডেল এইচ এর মান খুব সহজে বের করতে পারি। আচ্ছা, আমরা এখন একটা র্যান্ডম বিক্রিয়া দেখি, ঠিক আছে? চলো একটা র্যান্ডম বিক্রিয়া, সে একটা বিক্রিয়া লেখা আছে এখানে দেখো। তো বিক্রিয়াটা কি রকম? বিক্রিয়াটা হচ্ছে a প্লাস 2b বিক্রিয়া করলো, এখান থেকে তোমার 3c প্লাস 4d উৎপন্ন করলো। আচ্ছা, ভালো কথা। এখন দেখো লেখা আছে পাশে ডেল এইচ সমান হিট লস অথবা গেইন অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তো এখন এখানে লেখা আছে ডেল এইচ হচ্ছে হিট লসও হতে পারে, আবার হিট গেইনও হতে পারে। তার মানে হচ্ছে এখানে তাপ হচ্ছে হারাতেও পারে, আবার কি তাপ অর্জনও করতে পারে। তো যখন তাপ হারায় তখন আমি তাকে বলি হচ্ছে তাপহারী বিক্রিয়া, আর যখন সে তাপ উৎপন্ন করে তখন তাকে আমরা বলি তাপ উৎপাদী বিক্রিয়া। একটু খেয়াল করে দেখি আমরা। সো এই কনসেপ্টটা কিন্তু আসলে কার জন্য খাটবে? এই যে ডেল এইচ এর যে ভ্যালুটা, এই যে ডেল এইচ এর কনসেপ্ট এখানে লেখা আছে হিট লস অথবা হিট গেইন, এটা সবসময় খাটবে কোথায়? যেহেতু ডেল এইচ নিলাম আমি এখানে, তার মানে সে সবসময় এখানে কনস্ট্যান্ট প্রেসারে কাজ করবে। জাস্ট কিপ ইন ইউর মাইন্ড যে সবসময় এটা কনস্ট্যান্ট প্রেসার মানে স্থির চাপে কাজ করবে, কারণ আমি এখানে ডেল এইচ নিয়ে ক্যালকুলেট করতেছি। তো দেখা গেল যে কনস্ট্যান্ট প্রেসারে আমি যখন ডেল এইচ ক্যালকুলেট করব, তো যেহেতু ডেল এইচ এর ভ্যালু তোমার এভাবে চেঞ্জ হয়, দেখা যায় সে কোন একটা সময় হিট লস করতে পারে, আবার সে গেইনও করতে পারে। এই দুইটা জিনিসের উপর নির্ভর করে আমরা ডেল এইচকে দুই ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা অংশকে বলতে পারি আমরা কি বলতো পজিটিভ, এবং আরেকটা কি বলতে পারি আমরা নেগেটিভ। তো এই পজিটিভ আর নেগেটিভ এই দুইটা জিনিসের উপর নির্ভর করে ডেল এইচকে আমরা দুই ভাগে ভাগ করে ফেললাম। এখন যখন ডেল এইচ পজিটিভ হয়, মানে ডেল এইচ এর ভ্যালুটা পজিটিভ হয়, তখন তাকে আমরা কি বলি বলতো? তখন তাকে আমরা বলি তাপহারী বিক্রিয়া। আর যখন ডেল এইচ এর ভ্যালুটা নেগেটিভ হয় তাকে আমরা কি বলি? তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে? তো দেখো, যখন আমি একটা তাপ উৎপাদী বিক্রিয়া লিখি, একটা তাপহারী বিক্রিয়া লিখি, তখন দেখা যায় লিখে রাখি আমি এখানে, এটা হচ্ছে এক্সো আর এটা হচ্ছে এন্ডো, ঠিক আছে? এটা হচ্ছে এন্ডো মানে তাপ হারী বিক্রিয়া, আর এটা হচ্ছে এক্সো মানে তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে? তো আমি জাস্ট শর্টকাট লিখে রাখলাম আর কি। এখন খেয়াল করি আমরা এন্ডোতে কি হয়। এন্ডোতে দেখা যায় যেহেতু ডেল এইচ এর ভ্যালু পজিটিভ আসছে, তার মানে আমি যদি বলি এখানে যে রিঅ্যাকট্যান্টের এনথালপি আর প্রোডাক্টের এনথালপি, সাপোজ ধরো কথার কথা যে এখানে এ থেকে বি একটা বিক্রিয়া হচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা কি বলবো? এটা হচ্ছে রিঅ্যাকট্যান্টের এনথালপি, আর এটা কি হবে? এটা হবে হচ্ছে প্রোডাক্টের এনথালপি, তাই না? সরি, উল্টা লিখলাম আমি। এটা হবে হচ্ছে, সরি একটু টাইম দাও আমাকে। আচ্ছা, এটা হবে হচ্ছে রিঅ্যাকট্যান্ট, এটা কি হবে? প্রোডাক্ট, তাই না? এখন দেখো এই যে এন্ডো যেটা আছে, এই এন্ডোকে আমরা কিভাবে লিখতে পারি? লিখতে পারি হচ্ছে এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে দেখা যায় যে প্রোডাক্টের এনথালপি সবসময় বড় হয় কার তুলনায়? রিঅ্যাকট্যান্টের তুলনায়, ঠিক আছে? সো এই হচ্ছে আমার এন্ডোথার্মিক রিঅ্যাকশন বা একটা তাপ হারী বিক্রিয়ার ক্ষেত্রে তার কনসেপ্টটা। তো আমরা দেখলাম যে তাপ হারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়। এখন দেখি আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়। খেয়াল করে দেখো সবাই, এখান থেকে দেখা যাবে যে কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে। তার মানে এই ক্ষেত্রে দেখা যাবে যে প্রোডাক্টের এনথালপি আর হচ্ছে রিঅ্যাকট্যান্টের এনথালপির মধ্যে সম্পর্কটা এমন ভাবে হবে যে এইখানে যেমন এটা হয় বড়, এটা হয় ছোট, বাট এক্ষেত্রে কি হবে? এটা হবে বড়, এটা হবে কি বলতো ছোট। আচ্ছা, কেন এরকম হবে খেয়াল করো সবাই। এখানে আমি ডেল ইচ লিখছিলাম হচ্ছে ডেল ইচ সমান ডেল ই প্লাস ডেল এন জি আর টি। এখানে কিন্তু ডেল ইচ বের করার ক্ষেত্রে আমরা কি করি? আমরা বলি যে ডেল ইচ মানে হচ্ছে H2 মাইনাস H1, তার মানে পরেরটা থেকে কি করি আমরা? আগেরটা বাদ দিই। সো এখান থেকে বলা যাচ্ছে যে আমাদের এখানে কি হবে? এখানে হবে হচ্ছে উৎপাদ, আর এখানে কি হচ্ছে? বিক্রিয়ক। সো ওই কনসেপ্টটা অ্যাপ্লাই করলে আমি দেখব যে এটা হচ্ছে উৎপাদ, আর এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক। তাহলে উৎপাদ যদি বিক্রিয়কের থেকে বড় হয় তাহলে কি বলা যাবে? ডেল এইচ এর মান
কি আসবে, পজিটিভ আসবে। সো পজিটিভ আসতেছে, সেই ক্ষেত্রে কি হবে, এটা একটা এন্ডোথার্মিক বা একটা তাপ হারি বিক্রিয়া হবে। আচ্ছা, তার মানে এক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমাদের দেখা যাবে যে আমাদের হিট বা তাপ আরো দরকার হবে। তার মানে এখানে লেখা লিখতে হবে আমার এখানে হিট রিকোয়ার্ড, তার মানে এখানে আমাদের তাপ আর দরকার হবে। সো লিখে রাখি আমি এখানে হিট রিকোয়ার্ড। ঠিক আছে, হিট রিকোয়ার্ড। আচ্ছা, আর এই ক্ষেত্রে খেয়াল করতে হবে এখানে কিন্তু কনসেপ্টটা অপোজিট। কেন? কারণ এই ক্ষেত্রে প্রোডাক্টের এনথালপির তুলনায় বিক্রিয়কের এনথালপির মান বড়। তাহলে দেখা যাবে আমি যদি এইচপি থেকে এইচআর কে বাদ দিই, আমি নেগেটিভ একটা ভ্যালু পাবো। আর নেগেটিভ ভ্যালু পাওয়া মানে হচ্ছে আমার ডেইলিচের যে ভ্যালুটা তা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আর যখনই ডেইলিচের ভ্যালুটা নেগেটিভ হয়ে গেল, সেক্ষেত্রে কি করতে হবে, আমার এখানে দেখতে হবে যে এখানে কিন্তু আসলে তাপ উৎপন্ন হয়ে গেছে। আর তাপ উৎপন্ন হওয়া মানে কি, এখানে হিট রিলিজ হয়ে যাবে। ওকে, ফাইন। এখন আমি এই বিক্রিয়াটার জন্য ডেইলিজ ক্যালকুলেশন করব। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে ডেইলিজ ক্যালকুলেশন করলে দেখা যাবে, আমি এখানে একটু স্পেস রাখি। আচ্ছা, ডেইলিজ আমি এখানে হিসাব করি। হ্যাঁ, তাহলে দেখা যাবে ডেইলিজ মানে কি আসবে, এখানে ডেইলিজ মানে আসবে হচ্ছে ফার্স্ট লিখতে হবে কি, প্রোডাক্টের এনথালপি মাইনাস কি, বিক্রিয়কের এনথালপি। তাহলে প্রোডাক্ট কে কে আছে এখানে বলো তো, এখানে আছে সি আর হচ্ছে কি ডি। তাহলে এখানে লিখতে হবে যে এইচ সি মানে সি এর এনথালপি যোগ কি, যোগ হচ্ছে এইচ ডি মানে ডি এর এনথালপি। আর অবশ্যই তার আগে কিন্তু এদের ইন্ডিভিজুয়াল মোল সংখ্যাকে গুণ করতে হবে। এখানে সি আছে কত মোল, 3 মোল, তাহলে কি 3। আর এখানে ডি আছে কত মোল, 4 মোল, কি লিখলাম 4। এখন এদেরকে আমরা একটা পাশে রেখে দিলাম। এরপরে কি করতে হবে, এরপরে হচ্ছে প্রথম অংশটা যাকে আমরা বিক্রিয়ক বলতেছি তাকে আমরা মাইনাস করব। তাহলে কি লিখবো, এখানে মাইনাস, একটা মাইনাস সিম্বল আসবে এখানে মাইনাস। এরপরে কি আসবে, এখানে মাইনাস দিয়ে এখানে আসবে হচ্ছে এইচ এ আর প্লাস কি আসবে এখানে এইচ বি। আচ্ছা, এখানে এ কত মোল আছে, 1 মোল, লেখার দরকার নেই। বি আছে কত মোল, 2 মোল, সো লিখে দিলাম। এরপর আমি এটাকেও থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই ক্ষেত্রে আমি কিন্তু একটা কাজ করছি, তা হচ্ছে এইচ বের করে নিই। কি বের করছি, ডেল এইচ বের করছি। তার মানে একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে যে একটা বিক্রিয়ার ক্ষেত্রে তার এক্সাক্ট এনথালপি যেটা, যাকে আমরা বলি হচ্ছে এনথালপির পরম মান, তা কিন্তু কখনো কি করা যায় না বলতো, নির্ণয় করা যায় না। শুধুমাত্র কি করা যায়, শুধুমাত্র হচ্ছে ওই বিক্রিয়ার মধ্যে যে এনথালপির পরিবর্তন ঘটে তা কিন্তু নির্ণয় করা যায়। এটা কিন্তু সবাইকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তার মানে আমি কখনো কি করতে পারবো না, ডিরেক্টলি এইচ বের করতে পারবো না, এটা কখনোই সম্ভব না। কি করা সম্ভব, তাহলে এই ডেল এইচ যাকে আমরা এনথালপির পরিবর্তন বলতেছি, এই এনথালপির পরিবর্তন শুধুমাত্র বের করা পসিবল। এখন যদি কেউ একটা বিক্রিয়াকে এভাবে লিখে চলে আসে, মানে ডেল এইচ সমান লেখে 3HC + 4HD - HA + 2HB, হয়তোবা কন্ডিশন অনুযায়ী ঠিক আছে, বাট এই শর্ত অনুযায়ী এই সূত্রটা যা লেখা আছে এখানে তা কিন্তু ভুল। কেন ভুল, কারণ এখানে কিন্তু আমি কখনো HC বের করতে পারবো না। কি বের করতে পারবো, ডেল HC। একইভাবে এখানে HD বের করতে পারবো না, আমি এখান থেকে ডেল HD বের করতে পারবো। তারপর এখান থেকে আমি HA HB এদের ক্ষেত্রেও ডিরেক্টলি ভ্যালুটা বসাতে পারবো না, আমি এখান থেকে তাদের এনথালপির পরিবর্তনটা বসাতে পারবো। ঠিক আছে, তাহলে সবাইকে অবশ্যই এই পার্টটা খুব সাবধানে খেয়াল রাখতে হবে। অনেকেই কিন্তু এখানে ভুল করে, ভুল করা যাবে না। সবাইকে খুব সিনসিয়ারলি যখন ম্যাথ করবো তোমরা এগুলা খুব সিনসিয়ারলি এগুলা অ্যাপ্লাই করতে হবে, ফর্মুলা অ্যাপ্লাই করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটা জিনিস শিখবো, তা হচ্ছে আসলে দেখা যায় এই ক্ষেত্রে প্রায় একটা কন্ডিশন চলে আসে যাকে আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন বা আদর্শ অবস্থা, যাকে আমরা প্রমাণ অবস্থা বলি। তো আসলে এই ক্ষেত্রে মানে এনথালপি নির্ণয় করার ক্ষেত্রে আমরা আসলে প্রমাণ অবস্থা বলতে কি বোঝাচ্ছি। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা একটু পেজটা চেঞ্জ করি আমি। আচ্ছা, ধরো আমি তোমাকে বললাম যে আসলে এনথালপি নির্ণয় করতে হবে প্রমাণ অবস্থায়। তাহলে আমি তোমাকে বলি যে অ্যাট স্ট্যান্ডার্ড কন্ডিশন, মানে অ্যাট স্ট্যান্ডার্ড কন্ডিশন ওকে, একটু খেয়াল করবো সবাই। আচ্ছা, আমরা নর্মালি কি জানি, নর্মালি জানি এনথালপির পরিবর্তন কি হয়, এনথালপির পরিবর্তন যেটা হয় তা হচ্ছে ডেল এইচ হয়, রাইট। কিন্তু যখনই কথাটা হবে স্ট্যান্ডার্ড এনথালপি, তখন দেখা যাবে
এই ডেল এইচ আর ডেল এইচ থাকবে না, তা হয়ে যাবে চেঞ্জ হয়ে কি বলতো ডেল এইচ নট। তার মানে এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তার মানে তুমি এখন থেকে যেখানে দেখবা লেখা আছে ডেল এইচ নট, মানে মাথার মধ্যে ছোট একটা নট দেওয়া আছে, এখান থেকে বুঝতে হবে যে এটা মানে হচ্ছে ডেল এইচ নট মিন্স সেটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে দেওয়া আছে। আর স্ট্যান্ডার্ড কন্ডিশনে যাওয়ার জন্য অবশ্যই কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়। কারণ ওই শর্তগুলোর উপরে নির্ভর করতেছে যে স্ট্যান্ডার্ড কন্ডিশন আসলে কি। তাহলে স্ট্যান্ডার্ড কন্ডিশন আসলে কি? এক নাম্বারটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশনে প্রেসার হতে হবে কত বলতো 1 atm, ঠিক আছে। এরপর ঘনমাত্রা কত হতে হবে? ঘনমাত্রা হওয়া লাগবে হচ্ছে 1 মোলার। আচ্ছা, এরপরে কি আছে? এরপর আছে হচ্ছে আর একটা পার্ট, তাকে আমরা বলি হচ্ছে টেম্পারেচার। সো টেম্পারেচারটা কত হয়? টেম্পারেচারটা আসলে দেখা যায় এক একটা বইয়ের মধ্যে এক একটা ধরে নেয়। সো টেম্পারেচারটা যে কোনোটা হতে পারে, আই মিন এনি হতে পারে, বাট ইন জেনারেল কেস ম্যাক্সিমাম ক্ষেত্রে টেম্পারেচারকে অ্যাটমসফেরিক টেম্পারেচার, যেটা আমরা ইন জেনারেল 25 ধরে নিই, তাই ধরে নেওয়া হয়। সো লেখা রাখে জেনারেলি 25 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে আমরা দেখে নিলাম যে যদি আমি একটা বিক্রিয়ার ক্ষেত্রে তার স্ট্যান্ডার্ড অবস্থায় এনথালপির মান নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে আমার অবশ্যই প্রেসার হতে হবে 1 atm, ঘনমাত্রা হতে হবে 1 মোলার, এবং সেই ক্ষেত্রে টেম্পারেচার কত হওয়া লাগবে 25 ডিগ্রি সেলসিয়াস জেনারেলি। তার মানে এই হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন। ওকে, তার মানে এখান থেকে একটা পড়লাম ডেল এইচ, আরেকটা কি ডেল এইচ নট। তাহলে কথাটাকে আমি আবার একটু বুঝাই বলি তোমাকে। ডেল এইচ মানে কি? ডেল এইচ মানে হচ্ছে এনথালপি চেঞ্জ। এনথালপি চেঞ্জ কোন কন্ডিশনে? স্ট্যান্ডার্ড কন্ডিশনে। তার মানে এটা শুধুমাত্র হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশনে সম্ভব, ঠিক আছে, স্ট্যান্ডার্ড কন্ডিশন। আচ্ছা, এবার আসি হচ্ছে এটা আসলে কখন অ্যাপ্লাই করতে পারবো? স্ট্যান্ডার্ড ছাড়া যে কোনো কন্ডিশনে আমি এটাকে অ্যাপ্লাই করতে পারবো। তো লিখে রাখি আমি এখানে এনি কন্ডিশন। সো এভরিওয়ান, তাহলে সবাই বুঝতে পারছি আমি কি বললাম এখানে? তাহলে সবাইকে খুব ভালো মতো কনসেপ্টটা খেয়াল রাখতে হবে যে এখান থেকে আসলে আমি স্ট্যান্ডার্ড কাকে বলতেছি আর নর্মাল কন্ডিশন কাকে বলতেছি। চলো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরের টপিকে। আচ্ছা, আমি আজকে মানে এই পার্টে তোমাদের সাথে মূলত অনেকগুলা বিক্রিয়া তাপ নিয়ে কথা বলবো, ঠিক আছে। তার মধ্যে সবাই লেখা, একটু খেয়াল করে সবাই লেখা আছে এখানে বিভিন্ন প্রকার বিক্রিয়া তাপ, ব্র্যাকেটে লেখা আছে এনথালপি। সো এখান থেকে আসলে আমরা যদি বলি যে ডিফারেন্ট টাইপস অফ হিট অর এনথালপি অফ রিঅ্যাকশন, তার মানে আসলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের বিক্রিয়া তাপ ফলো করব এবং দেখব যে কিভাবে এদেরকে সলভ করা যায় বা আসলে প্রত্যেকটার মিনিং কি। সো এখানে আমি অনেকগুলা বিক্রিয়ার তাপ বা বিক্রিয়ার এনথালপি লিখে রাখছি। এখন একটা কথা বলি, তাপ আর এনথালপি কনসেপ্ট আসলে সেম, দ্যাটস বারবার আমি একই কথা বলতেছি। সো বিক্রিয়ার তাপ বলা যায় কথা, আর বিক্রিয়ার এনথালপি বলা কি সেম কথা। ওকে, তার মানে আমি এখানে তাপকে এনথালপি দিয়ে প্রকাশ করতেছি, বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো এখানে অনেকগুলা বিক্রিয়ার তাপ বা এনথালপি দেওয়া আছে, কিন্তু কথা হচ্ছে এখান থেকে সবগুলো তোমাদের সিলেবাসের মধ্যে নাই। তাহলে যেগুলো খুবই কমন সেগুলো আমি শিখাবো, আর যেগুলো এক্সট্রা আছে আমি ওগুলো তোমাদের রুটস প্লাসের ক্লাসের মধ্যে পড়াই দিব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে একটু সিরিয়ালি দেখি যে এখানে আসলে কি কি ধরনের বিক্রিয়া তাপ বা বিক্রিয়ার এনথালপি দেওয়া আছে। খেয়াল করি সবাই, এক নম্বরটা দেখো লেখা আছে গঠন সংগঠন তাপ, যার বাংলা ইংলিশ নাম হচ্ছে হিট অফ ফরমেশন। আচ্ছা, এখানে কিন্তু প্রত্যেকটার ইংলিশ টার্ম লাগবে। কেন লাগবে তা আমি একটু পরে বলতেছি, কারণ প্রত্যেকটা শর্ট নাম আছে, শর্ট একটা নেম আছে, শর্ট নেমের মধ্যে ইংলিশ টার্মগুলো ইউজ করা হয়, দ্যাটস ওয়াই বলা যায় ইংলিশ টার্ম খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সেকেন্ডটা খেয়াল করি আমরা, দহন তাপ, যার ইংলিশ নাম হচ্ছে হিট অফ কম্বাশন। 3 নম্বরটা দেখি আমরা দ্রবণ তাপ অথবা বলতেছি আমরা দ্রবণ এনথালপি, যার ইংলিশ টার্ম হচ্ছে হিট অফ সলিউশন অথবা এনথালপি অফ সলিউশন। তারপর 4 নম্বরটা প্রশমন তাপ বা প্রশমন এনথালপি। সবাই আমরা জানি যে প্রশমনের ইংলিশ কি নিউট্রালাইজেশন, সো বলা যায় হিট অফ নিউট্রালাইজেশন অথবা এনথালপি অফ নিউট্রালাইজেশন। এরপরে দেখি আমরা বাষ্পায়ন তাপ, যার ইংলিশ নাম হচ্ছে হিট অফ ভ্যাপারাইজেশন। এরপর হচ্ছে স্থানান্তর তাপ, হিট অফ ট্রানজিশন। আচ্ছা, এরপর আসি আমরা আমাদের আরো কয়েকটা তাপের মধ্যে বা এনথালপির মধ্যে। দেখো লেখা আছে এখানে ঊর্ধ্বপাতন তাপ। ঊর্ধ্বপাতন মানে কি সাবলিমেশন, তাহলে ঊর্ধ্বপাতন তাপের ইংলিশ কি হবে হিট অফ সাবলিমেশন। এরপর লেখা আছে পরমাণুকরণ তাপ, তার মানে পরমাণু মানে আসলে কি অ্যাটম,
তাহলে কি হবে হিট অফ অ্যাটমাইজেশন। এরপরে দেখি আমরা বিয়োজন তাপ, বিয়োজন মানে কি ডিসোসিয়েশন, তাহলে কি হবে এখানে হিট অফ ডিসোসিয়েশন। এরপরটা দেখো লেখা আছে অধঃক্ষেপণ তাপ, অধঃক্ষেপণ মানে কি প্রেসিপিটেট, তার মানে কি হবে এখানে হিট অফ প্রেসিপিটেশন। এরপরে দেখো লেখা আছে ল্যাটিস তাপ, ল্যাটিস মানে ইংলিশ ল্যাটিস বাংলা ল্যাটিস, তাহলে কি হবে হিট অফ ল্যাটিস। এরপরে খেয়াল করি আমরা হাইড্রোজেন সংযোজন তাপ, তার মানে এখানে ইংলিশটা কি হবে হিট অফ হাইড্রোজিনেশন। তো হাইড্রোজেন সংযোজনকে আমরা বলি হাইড্রোজিনেশন। আচ্ছা এরপরে কি আমরা দেখব যে পানি সংযোজন তাপ কি হবে এটা হিট অফ হাইড্রেশন। একটা হচ্ছে প্রথমটা যেটা বললাম সেটা হচ্ছে হাইড্রোজিনেশন, এটা কিন্তু পানিরটা, সরি এটা কিন্তু হাইড্রোজেনেরটা, আর পানিরটা কি হবে হাইড্রেশন। একটু সবাইকে মাথা রাখতে হবে, এখানে কিন্তু অনেকে ভুল করে। এরপরটা দেখো লাস্ট ওয়ান, সেটা হচ্ছে স্ফটিকীকরণ তাপ, এটা মানে কি হিট অফ ক্রিস্টালাইজেশন। তার মানে মোটামুটি তোমাদের বিভিন্ন ধরনের বিক্রিয়া তাপ বা দেখা যায় বিভিন্ন ধরনের বিক্রিয়া আমরা সামনে পড়ালেখা করবো অবশ্য, সেই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে এক একটার ক্ষেত্রে আমরা এক এক ধরনের বা এক এক ভাবে বিক্রিয়া তাপ বা এনথালপি নির্ণয় করে থাকি। এখানে আমি মোটামুটি সবগুলা বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া তাপ এবং এনথালপির কনসেপ্টটা লিখে রাখছি। এখন এখান থেকে সবগুলো পড়াবো না, আমি ফার্স্টে বলছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমাদের সিলেবাসের মধ্যে আছে আমি শুধুমাত্র এগুলোই পড়াবো। আচ্ছা তো চলো আমরা দেখি এই তাপগুলোর মধ্যে বা এই এনথালপিগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, তার নাম হচ্ছে সংগঠন তাপ, যাকে আমরা বলি হচ্ছে হিট অফ ফরমেশন। তো চলো আমরা ওই টপিকটা দেখি। আচ্ছা দেখতে পাচ্ছ লেখা আছে সংগঠন তাপ, যার নাম হচ্ছে হিট অফ ফরমেশন। আচ্ছা তো হিট অফ ফরমেশন বা সংগঠন তাপ বুঝতে হলে তোমাকে সবার আগে যে কনসেপ্টটা বুঝতে হবে তা হচ্ছে সংগঠন মানে আসলে কি, বা সংগঠন তাপ বলতে আমি কি বোঝাচ্ছি এটা বুঝতে হলে তোমাকে সবার আগে শিখতে হবে সংজ্ঞাটা আসলে কি। তো সংজ্ঞাটা সবাই খেয়াল করি আমরা, দেখো লেখা আছে এখানে কোন বিক্রিয়ার মাধ্যমে এক মোল পরিমাণ কোন উৎপাদ যৌগকে তার উপাদান মৌলসমূহ হতে উৎপন্ন করতে এনথালপির যে পরিবর্তন হয় তাকে ওই যৌগের সংগঠন তাপ বা সংগঠন এনথালপি বলা হয়ে থাকে। এখন সবাইকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি কোনো প্রক্রিয়ার মাধ্যমে এমন কিছু হয় যে সেখানে তোমার ধরো দেখা গেল যে তোমার রাসায়নিক কোনো গঠন এবং হচ্ছে তোমার ভৌত অবস্থা এদের কোনো চেঞ্জ আসে নাই। সাপোজ একটা সিস্টেমের মধ্যে একটা বিক্রিয়া ঘটলো কিন্তু সেখানে কোনো প্রকার রাসায়নিক গঠন এবং ভৌত অবস্থার কোনো প্রকার চেঞ্জ আসলো না, সেই ক্ষেত্রে আমি কিন্তু বলবো যে সেখানে কোনো কিছু সংঘটিত হয়নি। তো যেহেতু সেখানে কোনো কিছু সংঘটিত হয়নি আর যদি সেই বিক্রিয়াটা প্রমাণ অবস্থায় হয়ে থাকে আমি বলবো যে সেই ক্ষেত্রে প্রমাণ অবস্থায় তার সংগঠন এনথালপির যে ভ্যালুটা হবে তা কত আসবে 0 আসবে। আমি ফার্স্টে বলছি সংগঠন এনথালপি কখনো বের করা যায় না, সংগঠন এনথালপির পরিবর্তনটা বের করতে হয় আসলে, তাই না? কারণ ফার্স্টে বললাম যে এনথালপি ডিরেক্টলি বের করা যায় না, তার পরিবর্তনটা বের করা যায়। তাহলে কি হবে সেই ক্ষেত্রে যে ডেল এইচ নট কত আসবে 0 আসবে। আচ্ছা খেয়াল করে দেখো কেন এই কথাটা বললাম আমি, এখানে ছিল কি হাইড্রোজেন, কি হলো এখান থেকে হাইড্রোজেন হলো, এটাও গ্যাস এটাও গ্যাস, এটাও অণু এটাও অণু, তার মানে আলটিমেটলি অণু থেকে অণু পাচ্ছি, গ্যাস থেকে গ্যাস পাচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার তোমার রাসায়নিক গঠন এবং ভৌত অবস্থার কোনো চেঞ্জ আসেনি। যেহেতু এই কন্ডিশন দুইটাই সেম আছে, তার মানে আমি বলতে পারবো যে এই ক্ষেত্রে এনথালপির পরিবর্তনের কোনো ভ্যালুই আসবে না, আই মিন সেক্ষেত্রে কত হবে 0 হবে স্ট্যান্ডার্ড কন্ডিশনে। আচ্ছা এরপরে যদি এমন হয় খেয়াল করে দেখো কি হচ্ছে, এখানে ছিল এখানে একটা অণু বাট ভেঙে কি হয়ে গেল বলতো পরমাণু হয়ে গেল। এখানে কিন্তু তার যে ভৌত অবস্থা কিন্তু একই আছে, এটাও গ্যাস এটাও গ্যাস, কিন্তু এটার যে রাসায়নিক গঠন আর এটার যে রাসায়নিক গঠন তা কিন্তু সেম না। এটা হচ্ছে একটা অণু, এটা কি একটা পরমাণু। তো এখানে কিন্তু বলা যাচ্ছে যে অণু কিন্তু কনভার্ট হয়ে পরমাণুতে কনভার্ট হয়ে গেছে। তার মানে সেই ক্ষেত্রে কি বলতে পারি আমি যে একটা অণু কি হয়েছে রিফর্ম হয়ে গেছে, মানে সে ফরমেশন হয়েছে কিসে পরমাণুতে। তো এই ক্ষেত্রে আমি বলতে পারবো যে এই ক্ষেত্রে তার ডেল এইচ নটের যে ভ্যালু তা কিন্তু 0 আসবে না, অবশ্যই কম বেশি কিছু একটা আসবে, বাট 0 অবশ্যই আসবে না, কারণ এই ক্ষেত্রে কিন্তু তার ভৌত অবস্থার পরিবর্তন না হলেও রাসায়নিক গঠনের কিন্তু চেঞ্জ আসছে। ওকে আচ্ছা এখন আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক শিখবো এই সংগঠন এনথালপির ক্ষেত্রে। তো কনসেপ্ট হচ্ছে এরকম যে নরমাল সংগঠন এনথালপির সাথে প্রমাণ সংগঠন এনথালপির সম্পর্ক
আর তার আগে আমি একটু বলে নিই তোমাদেরকে, যখন যখন আমরা একটা সংগঠন এনথালপি নিয়ে কথা বলবো বা কাজ করব, এই সংগঠন এনথালপিকে একটা শর্ট টার্ম দিয়ে প্রকাশ করা হয়। তো শর্ট টার্মটা আসলে কি? শর্ট টার্মটা হচ্ছে, আমি লিখে রাখতেছি এখানে, শর্ট টার্মটা হচ্ছে ডেল। আচ্ছা, সো খেয়াল করতে হবে সবাইকে, ডেল এইচ আর কি নাম এটা? হিট অফ ফরমেশন। তো ফরমেশনের প্রথম যে লেটারটা তার নাম কি? এফ। তাহলে আমি এখানে বলতে পারি ডেল এইচ এফ, এটা মানে হচ্ছে হিট অফ ফরমেশন। ঠিক আছে, তার মানে এখানে এনথালপির পরিবর্তন কার জন্য? ফরমেশনের জন্য। ঠিক আছে, অথবা এটাও বলা যায় যে ডেল এফ এইচ। সো তুমি এইটা অথবা এটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো, যেটাই অ্যাপ্লাই করবা ওটাই কি কারেক্ট, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আসবো আমরা, যদি আমি বলি যে এটা প্রমাণ অবস্থায় একটা সংগঠন তাপ সংগঠিত হচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে দেখা যাবে এটা হয়ে যাবে নট, এটা কত হয়ে যাবে? নট হয়ে যাবে। সো আমি বারবার কেন প্রমাণ অবস্থার কথা বলতেছি? কারণ আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রমাণ অবস্থা নিয়ে কাজ করতে হয়। আর যখন আমাদের কোনো অঙ্ক সলভ করতে দেয়, দেখা যায় সেক্ষেত্রেও ম্যাক্সিমাম অঙ্ক এই প্রমাণ অবস্থায় বা স্ট্যান্ডার্ড কন্ডিশনে দেওয়া থাকে। দ্যাটস বারবার আমি এটাকে কনভার্ট করে স্ট্যান্ডার্ড কন্ডিশনে নিয়ে যাচ্ছি। সো সবাই ভালো মতো অবজার্ভ করবো যে আমি জিনিসগুলো কেন করতেছি, কারণ প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন দেখো, সবাইকে একটা কথা খেয়াল রাখতে হবে, একটা লাইন লেখা আছে এখানে, তা হচ্ছে প্রমাণ অবস্থায় যে কোনো মৌলের বা মৌলিক অণুর সংগঠন যে তাপ, তা কত হয়? শূন্য হয়। আচ্ছা, সবাইকে জিনিসটা খুবই ঠান্ডা মাথায় অবজার্ভ করতে হবে। ধরো এখনকার তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, কথার কথা। এখন এই তাপমাত্রায় তুমি যদি খেয়াল করে দেখো যে কার্বন কি অবস্থায় থাকে, কথার কথা, তুমি এক জায়গায় কার্বন দেখলা, তো কার্বন কি? কয়লা হয়ে থাকে, সিম্পল। তার মানে কার্বনের যে রূপক ভেদ সাধারণত দুইটা হয়, একটাকে বলি আমরা গ্রাফাইট, আর একটাকে কি বলি আমরা? ডায়মন্ড। তাহলে গ্রাফাইট আর ডায়মন্ড এই দুটার মধ্যে কোনটাকে বেশি পরিমাণে পাওয়া যায়? অবশ্যই গ্রাফাইট। তার মানে থার্মোডাইনামিক্যালি গ্রাফাইট ইজ মোর স্টেবল দেন কি? ডায়মন্ড। সো এই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে যখন তোমাকে বলা হবে যে গ্রাফাইটের সংগঠন তাপ তা আসলে কত, সো সবসময় তুমি মাথা রাখবা যে স্ট্যান্ডার্ড কন্ডিশনে কার্বন সবসময় গ্রাফাইট হিসেবে থাকে, আর গ্রাফাইটের সংগঠন তাপ যেটা আছে তা কত হবে? শূন্য হবে। কেন? কারণ সে স্ট্যান্ডার্ড কন্ডিশনে সে গ্রাফাইটেই সংগঠিত হয়ে আছে অলরেডি। তার মানে তাকে আর আমার সংগঠন করার কোনো দরকার নেই, তার মানে সে সংগঠিত হয়েই আছে। তার মানে যারা অলরেডি সংগঠিত হয়ে আছে সেই সমস্ত মৌলিক, কি বলছি, সেই সমস্ত হচ্ছে মৌল অথবা সেই মৌলগুলোর যে অণু আছে, এদের ক্ষেত্রে সংগঠন তাপ কত আসবে? সবসময় 0 আসবে। তার মানে আমি এটা বলতে পারি যে তাদের ক্ষেত্রে ডেল এফ মানে ফরমেশন এইচ নট কত? সবসময় 0। ঠিক আছে? আচ্ছা, এখন এরকম শর্ত আর কে কে মানতে পারে? আমি এখানে অনেকগুলো জিনিস লিখে রাখছি, অনেকগুলো কন্ডিশন লিখে রাখছি। সো যাদের ক্ষেত্রে এই ধরনের শূন্য আসে, আমি একটা চার্ট লিখে রাখছি, সবাই খেয়াল করবো। আচ্ছা, এখানে ফার্স্টই বললাম গ্রাফাইট, তার মানে গ্রাফাইট নিয়ে কারো কোনো সন্দেহ নাই। সো এরপরে আমরা কি করতে পারি? গ্রাফাইটের পর দেখতে পারি হচ্ছে আরেকটা নতুন টার্ম, তা কি? O2 গ্যাস। দেখো অক্সিজেন কিন্তু স্ট্যান্ডার্ড কন্ডিশনে মানে এই তাপমাত্রায় গ্যাস হিসেবে থাকে, তার মানে তাকে কিন্তু আমার অন্য কোনো টার্মে সংগঠিত হওয়ার কোনো দরকার নাই বা করার কোনো দরকার নাই। সো যেহেতু সে এই মানে গ্যাসিয়াস অবস্থাতে সংগঠিত হয়ে আছে, এই ক্ষেত্রে বলতে পারবো যে অক্সিজেনের ক্ষেত্রে তার যে প্রমাণ সংগঠন এনথালপির পরিবর্তনের মান কত আসবে? 0 আসবে। একইভাবে হাইড্রোজেন স্ট্যান্ডার্ড কন্ডিশনে কি হিসেবে থাকে? গ্যাস হিসেবে থাকে। তারপরে ক্লোরিন গ্যাস হিসেবে থাকে, তারপরে ফ্লোরিন গ্যাস হিসেবে থাকে, নাইট্রোজেন গ্যাস হিসেবে থাকে, তারপরে ব্রোমিন কি হিসেবে থাকে? লিকুইড। তারপরে কি থাকে এখানে? আয়োডিন সলিড। এরপরে কি বলছি? ফসফরাস P4 কি হবে? এটা হোয়াইট, যেটাকে আমরা শ্বেত ফসফরাস বলি। সেটাও কি আমাদের প্রমাণ অবস্থায় শ্বেত ফসফরাসের এনথালপি পরিবর্তনের যে ভ্যালুটা তা কত আসবে? 0 আসবে। এরপরে কি বলছি আমরা? S8 কি? এটা অর্থরম্বিক, সেম 0। এরপরে কি? সোডিয়াম কি হবে? এটা স্টেট অবস্থা কি? সলিড, এটাও কি হবে? 0 হবে। এরপরে কি আসতেছে? ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম সলিড, তার মানে এদের সবার ক্ষেত্রে কি আসতেছে? 0 আসতেছে। সো এই হচ্ছে ওভারঅল একটা চার্ট। তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা বলবো যে সংগঠন এনথালপির পরিবর্তনের মান প্রমাণ অবস্থায় কত? 0। কেন 0 হয় এটা? কারণ তারা অলরেডি
ওই তাপমাত্রায় মানে ওই কন্ডিশনে স্ট্যান্ডার্ড কন্ডিশনে এই অবস্থায় ফর্ম হয়েই আছে। সো সেই ক্ষেত্রে তাদের সংগঠন এনথালপির যে মান তা আসবে কত, 0 আসবে, পরিবর্তনের মান। আচ্ছা, তো আমরা এখন কয়েকটা বিক্রিয়া দেখব। আমরা দেখব হচ্ছে এখন কয়েকটা সংগঠন তাপের বিক্রিয়া, এবং সেখান থেকে আমরা কয়েকটা বিশেষ বিশেষ যৌগ তাদের সংগঠন তাপ নির্ণয় করব বলতে হচ্ছে কিভাবে নির্ণয় করতে হয় বিক্রিয়ার মাধ্যমে তা আমরা চেক করব আসলে। কারণ এখন আমি যে বিক্রিয়াগুলো শিখাবো প্রত্যেকটা বিক্রিয়া তোমাকে ম্যাথ করতে অনেক বেশি হেল্প করবে, এবং আজকের ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে অনেক ট্রিক শিখাবো এবং তোমাকে দেখাবো বা বুঝাবো যে কিভাবে খুব ট্রিকি ওয়েতে এবং খুব শর্টকাট ওয়েতে কি করা যায় বলতো এই সমস্যাগুলোকে সলভ করা যায়। আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম টপিকে। লেখা আছে এখানে যে ডেল এফ এইচ নট CO2, তার মানে এইচ নট মানে কি প্রমাণ অবস্থা, আর এখানে এফ মানে কি, এফ মানে হচ্ছে ফরমেশন। তাহলে খেয়াল করতে হবে এখানে এই নট মানে কি, নট মানে হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন, স্ট্যান্ডার্ড, আর এখানে এফ মানে কি, এফ মানে হচ্ছে ফরমেশন। ওকে, ফরমেশন। সো বলা হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে কার্বন ডাই অক্সাইড, তাই না, কার্বন ডাই অক্সাইড তো হ্যাঁ, স্ট্যান্ডার্ড কন্ডিশনে কার্বন ডাই অক্সাইডের এনথালপির পরিবর্তনের যে মান হচ্ছে সেটা হচ্ছে ফরমেশন এনথালপির ক্ষেত্রে অবশ্যই সেটা আসলে কিভাবে আমরা হিসাব করব বা কিভাবে ক্যালকুলেট করব। সো এই কারণে লিখে রাখছি এখানে ডেল এফ এইচ নট CO2, আর এখানে কার্বন ডাই অক্সাইডের অবস্থা কি বলতো, গ্যাস মানে গ্যাসিয়াস। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, কার্বন ডাই অক্সাইডকে ফর্ম করতে হবে। এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডকে যদি আমি সংগঠন করি, মানে তাকে যদি আমি ফরমেশন করি, সেই ক্ষেত্রে আমাদের আসলে সংগঠন তাপটা কত হবে তা আমাকে নির্ণয় করতে হবে কি অবস্থায়, প্রমাণ অবস্থায়। এখন কথা হচ্ছে আমাকে আগে দেখতে হবে এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে সংগঠন তাপের যে বিক্রিয়াগুলো সাধারণত হয় সেই ক্ষেত্রে তোমাকে আগে বুঝতে হবে কি বানাতে বললো, আর সেটা বানানোর জন্য কাকে কাকে দরকার হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমি এখানে একটা কাজ করি। সো কাজটা হচ্ছে এরকম যে দেখি আগে কি বানাতে বলছে। এখানে আমাকে ফার্স্টে বানাতে বলছে কার্বন ডাই অক্সাইড। এখন এই কার্বন ডাই অক্সাইডটা কি অবস্থায় আছে, গ্যাস অবস্থায় আছে। তাহলে আমি একটা কাজ করি, একটা অ্যারো সাইন দিয়ে এখানে অ্যারো সাইন দিয়ে আমি প্রোডাক্ট হিসেবে লিখি হচ্ছে CO2। তো কেন CO2 লিখলাম, লেখার কারণ হচ্ছে এখানে আমাকে CO2 ফরমেশন করতে বলছে। তার মানে CO2 কোন অবস্থায় আছে বলতো, গ্যাসিয়াস অবস্থায় আছে। তার মানে তার অবস্থাটা কি, গ্যাস। তো লিখে রাখি আমি এখানে সে হচ্ছে গ্যাসিয়াস অবস্থায় আছে। এখন খেয়াল করো সংগঠন তাপের যে সংজ্ঞা দেওয়া আছে সেখানে স্পষ্ট বলা আছে, একটু খেয়াল করো সবাই, সংজ্ঞাটা লেখা আছে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে 1 মোল পরিমাণ কোন উৎপাদ যৌগকে তার উপাদান মৌলসমূহ হতে উৎপন্ন করতে এনথালপির যে পরিবর্তন হয়, তার মানে অবশ্যই এই ক্ষেত্রে আমাকে 1 মোল উৎপন্ন করতে হবে। 1 মোলের বেশি কিন্তু সংগঠন তাপের ক্ষেত্রে বিক্রিয়ায় কখনো বানানো যাবে না। তার মানে অবশ্যই এই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের যে মোল সংখ্যা তা হতে হবে কি বলতো, কাটায় কাটায় 1। যদি কেউ ভুল করে 1-এর জায়গায় 2, 3, 4 লেখো, সে কিন্তু আলটিমেটলি 00 ছাড়া কিছুই পাবে না। জাস্ট কিপ ইন ইওর মাইন্ড। আচ্ছা, এখন দেখো কি বলছে যে এই কার্বন ডাই অক্সাইডকে মানে উৎপাদের যৌগটাকে উৎপন্ন করতে হবে কি থেকে, তার উপাদান মৌলসমূহ হতে। ঠিক আছে, খেয়াল করো এখানে উপাদান কি কি আছে, কার্বন আছে আর কি আছে বলো, এখানে অক্সিজেন আছে। আর আমি বলছি এখানে কন্ডিশনটা কি, স্ট্যান্ডার্ড কন্ডিশন। স্ট্যান্ডার্ড কন্ডিশনে কার্বন কি কখনো ডায়মন্ড হিসেবে থাকে, অবশ্যই না। আর তাহলে সে কি হিসেবে থাকে, অবশ্যই গ্রাফাইট হিসেবে থাকে। তাহলে আমি একটা কাজ করতে পারি, তার উপাদান মূল 2টা আছে, একটা হচ্ছে কার্বন আর একটা কি এখানে অক্সিজেন। এখন আমরা একটু আগে দেখলাম, খেয়াল করো সবাই চারটা দেখো, স্ট্যান্ডার্ড কন্ডিশনে মানে প্রমাণ অবস্থায় কি আছে এখানে দেখো তো, অক্সিজেন থাকে গ্যাস হিসেবে মানে O2 হিসেবে থাকে, আর কার্বন কি হিসেবে থাকে, গ্রাফাইট হিসেবে থাকে। তাহলে আমি যদি এই অবস্থা দেখি তাহলে আমি বলতে পারবো এখানে কার্বনটা কি হিসেবে আছে, গ্রাফাইট হিসেবে আছে, গ্রাফাইট হিসেবে আছে, আর অক্সিজেন কি O2 মানে সে গ্যাস হিসেবে আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে ফেললাম। এখন খেয়াল করে দেখো এই যে আমি সামগ্রিক পিকচারটা লিখলাম, এটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস সংগঠন
তাপ বের করার ক্ষেত্রে বিক্রিয়া। এখন এই বিক্রিয়া থেকে আমি কিভাবে সংগঠন তাপ নির্ণয় করতে পারি, আমি হচ্ছে এখানে এই ডেল এফ এইচ নট CO2 এটা নির্ণয় করতে পারি। একটু খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে দেখা যাবে যে যদি আমি এই বিক্রিয়াটার জন্য ডেল এইচ নির্ণয় করতে যাই, সে আমি এটার জন্য কি করব বলো তো, ডেল এইচ নির্ণয় করব, ডেল এইচ। তো ধরো ডেল এইচ বের করব, তো ডেল এইচ কত আসবে, ডেল এইচ আসবে হচ্ছে কি করতে হবে, এখান থেকে হচ্ছে আমার এখানে কি আছে, বিক্রিয়ক হচ্ছে CO2, তার মানে এখানে লেখা যাবে হচ্ছে HCO2 আর এটা তো আমাদের উৎপাদ মাইনাস কি হবে বিক্রিয়ক কি কি আছে এখানে, অক্সিজেন আর কার্বন, তার মানে HC আছে আর প্লাস কি আছে HO2, ঠিক আছে। এখন দেখো আমি তোমাকে ফার্স্টে বলছি যে আমি এখানে কি করতে পারবো না, আমি কিন্তু এখানে ডিরেক্টলি একটা বিক্রিয়ার এনথালপি বের করতে পারবো না, আমি এখানে কি করতে পারবো, এনথালপির পরিবর্তনের মান নির্ণয় করতে পারবো। তো যদি আমি এখানে এই এনথালপির পরিবর্তনের মান নির্ণয় করতে যাই কি অবস্থা, প্রমাণ অবস্থায়, তাহলে কি করতে হবে, লেখা যাবে এখান থেকে ডেল এইচ নট সমান সমান কি লিখতে হবে এখানে, ডেল এফ এইচ নট CO2, তাই না, লেখা যেতে পারে এটা। আচ্ছা এরপরে কি লেখা যাবে, এখানে লেখা যাবে হচ্ছে ডেল এফ এইচ নট কার্বন, এরপরে কি লেখা যাবে এখানে, অবশ্যই গ্রাফাইট, এখানে কার্বনটা কিন্তু গ্রাফাইট হিসেবে আছে, সো জি লিখে রাখি এখানে গ্রাফাইট, মানে জাস্ট জি লিখতেছি, এটা আবার গ্যাস মনে করো না, হ্যাঁ। আচ্ছা আর কি হবে, প্লাস কি হবে ডেল এফ আর এখানে এইচ নট কি হবে এখানে O2, শুধু O2 হবে এখানে, আচ্ছা এখানে হবে হচ্ছে O2, ওকে। এখন তুমি একটা কথা খেয়াল করো যে এখানে কিন্তু আমরা যা লিখলাম এখান থেকে কিন্তু প্রমাণ অবস্থায় কি বলা যায়, আমরা কি জানি, অক্সিজেনের যে সংগঠন এনথালপির মান তা কত বলতো, তা হচ্ছে অবশ্যই 0, এটা 0, তাই না। একইভাবে এখানে প্রমাণ অবস্থায় এখানে যে কার্বন আছে এই কার্বনের সংগঠন এনথালপির যে মান তাও কত 0, তার মানে এটাও 0 এটাও 0, সো এটাও 0 হয়ে গেল। তাহলে আমি কি বলতে পারতেছি, আমি এখান থেকে বলতে পারতেছি যে প্রমাণ অবস্থার ক্ষেত্রে কি হয়, প্রমাণ অবস্থার ক্ষেত্রে তোমার কোনো একটা বিক্রিয়ার যে এনথালপির মান তা কার সমান হয়, তা হচ্ছে ওই বিক্রিয়ার যে উৎপাদ আছে ওই উৎপাদের প্রমাণ অবস্থায় সংগঠন এনথালপির মানের সমান সমান হয়। তাহলে এই কথাটা অনেকে বুঝতে পারে না যে কেন একটা বিক্রিয়ার ক্ষেত্রে যখন সংগঠন তাপের বিক্রিয়া আমি বলি সেই ক্ষেত্রে কেন প্রমাণ অবস্থায় উৎপাদের সংগঠন এনথালপির পরিবর্তনের মান কার সমান হয়, ওই সামগ্রিক বিক্রিয়ার এনথালপির পরিবর্তনের মানের সমান হয় প্রমাণ অবস্থায়। আচ্ছা তাহলে আমি বুঝতে পারলাম, তোমাকে বোঝাতে পারলাম যে কেন শর্তটা হয়। তাহলে সবাই এখন থেকে মাথা রাখবা, যেহেতু একটা বিক্রিয়া যখন সংঘটিত হয় এই বিক্রিয়াটা সংঘটিত হওয়ার সময় বিক্রিয়াটা প্রমাণ অবস্থায় হচ্ছে, আর এখানে আমাকে সংগঠন করতে হবে কার্বন ডাই অক্সাইড, আর এই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডকে সংগঠন করার জন্য অবশ্যই আমার কার্বন আর অক্সিজেন নিতে হবে, কারণ এই দুটো ছাড়া আমার কিন্তু এই কার্বন ডাই অক্সাইড গঠন করা সম্ভব না। তার মানে এখানে ইন্ডিভিজুয়াল কার্বন নিলাম, ইন্ডিভিজুয়াল অক্সিজেন নিলাম, প্রমাণ অবস্থায় কার্বন থাকে গ্রাফাইট হিসেবে, অক্সিজেন থাকে গ্যাস হিসেবে, তো নিলাম বিক্রিয়া ঘটালাম, এখান থেকে আমাদের ওভারঅল প্রসিডিউর অ্যাপ্লাই করলাম, তারপরে দেখলাম যে এই শর্তটা চলে আসছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই শর্তটা কেন আসলো এটা নিয়ে তোমাদের মধ্যে বিন্দুমাত্র মিসকনসেপশন নাই, সবাই খুব ভালো মতো ক্লিয়ার হয়ে গেছো যে কেন আমি এই কাজটা করলাম। চলো আমরা এখন পরেরটাতে চলে যাই। আচ্ছা এখন আমরা দেখবো নতুন টপিক, নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে একইভাবে প্রমাণ অবস্থায় হাইড্রোজেন ব্রোমাইড গ্যাসের সংগঠন এনথালপির পরিবর্তনের মান কিভাবে হিসাব করা যায়। আচ্ছা সবাই খেয়াল করতে হবে, দেখা যায় সাধারণত ব্রোমিন থাকে কি বলতো লিকুইড অবস্থায়, সো ব্রোমিন লিকুইড লিখে রাখছি আমি এখানে, সো ব্রোমিনকে লিখলাম এখানে আর ধরলাম এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন ব্রোমাইড, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে ব্রোমিন, জাস্ট কথার কথা আর কি, এটা হচ্ছে HBr, তার মধ্যে একটা একক বন্ধন বিদ্যমান। এখন আমাকে কি সংগঠিত করতে বলছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এভরিওয়ান। দেখো সংগঠিত করতে বলছে HBr মানে হাইড্রোজেন ব্রোমাইড, এবং হাইড্রোজেন ব্রোমাইডের পাশে যে অবস্থাটা লেখা আছে তা কিন্তু অবশ্যই কি বলতো গ্যাসিয়াস স্টেট বা গ্যাসীয় অবস্থা। তাহলে লেখা যাবে
কি লিখবো আমি সবার আগে লিখবো অ্যারো দিয়ে এখানে আমাদের উৎপাদকে, উৎপাদ কিন্তু এখানে HBr, তার মানে এখানে উৎপাদ যেহেতু HBr এটা অবশ্যই কি অবস্থায় গ্যাসিয়াস অবস্থায় আছে। আর উৎপাদ কিন্তু কখনোই 1 মোলের বেশি উৎপাদন করা যাবে না, কার ক্ষেত্রে সংগঠন তাপের ক্ষেত্রে। তার মানে অবশ্যই আমি এখানে কি লিখবো 1 মোল লিখবো, তার মানে এর বেশি উৎপন্ন করা সম্ভবই এখানে না। এরপরে খেয়াল করো এই হাইড্রোজেন ব্রোমাইড কি করতে হবে তার উপাদান মৌল থেকে উৎপন্ন করতে হবে। এখন তার উপাদান মৌল কি কি আছে, হাইড্রোজেন আছে সাথে কি ব্রোমিন আছে, তাহলে কি লেখা যাবে এখানে এই হচ্ছে তার উপাদান মৌল একটা হাইড্রোজেন সাথে কি বলতো অবশ্যই এই হচ্ছে একটা ব্রোমিন, এই হচ্ছে ব্রোমিন। এখন যে কথাটা সবাইকে খেয়াল করতে হবে হাইড্রোজেন আর ব্রোমিন স্বাভাবিক অবস্থায় মানে স্ট্যান্ডার্ড অবস্থায় কোন কন্ডিশনে থাকে। তো সবসময় দেখা যায় যে হাইড্রোজেন থাকে হচ্ছে গ্যাসিয়াস অবস্থায় আর ব্রোমিন থাকে কি অবস্থায় লিকুইড অবস্থায়, এবং হাইড্রোজেন H2 হিসেবে থাকে আর ব্রোমিন Br2 হিসেবে থাকে, মাঝখানে একটা যোগ দিলাম। এখন কথা হচ্ছে যদি আমি এইভাবে বিক্রিয়া সংগঠিত করাই তাহলে কিন্তু আমার শর্ত মানবে না। কেন? কারণ এখানে কিন্তু 1 মোলই উৎপন্ন করতে হবে। তো যদি আমি এখানে 1 মোল উৎপন্ন করতে চাই এবং সবগুলো শর্ত ফুলফিল করতে চাই তাহলে কি করতে হবে আমার এখানে হাইড্রোজেনকে একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। হাফ মোল হাইড্রোজেন মানে কি একটা হাইড্রোজেন, আর যেহেতু এটা H2 গ্যাস হিসেবে আছে আর এখানেও কি একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। দেখা যাবে সামগ্রিক বিক্রিয়া থেকে কি পেয়ে যাবো আমি এখানে বলতো HBr পেয়ে যাবো কয় মোল, অবশ্যই 1 মোল। তার মানে এই হচ্ছে আমার কনসেপ্ট কি করার ক্ষেত্রে বলতো সংগঠন তাপ নির্ণয়ের বিক্রিয়া করার ক্ষেত্রে। সো হয়ে গেল। চলো আমরা এখন দেখবো আমাদের পরে আরেকটা বিক্রিয়া কি লেখা আছে বলতো, লেখা আছে হচ্ছে প্রমাণ অবস্থায় H2O লিকুইডের সংগঠন এনথালপির বিক্রিয়াটা লেখো। আচ্ছা এই ক্ষেত্রে কি বানাতে বলছে H2O সে কি অবস্থায় আছে বলতো লিকুইড অবস্থায় আছে মানে তরল অবস্থায় আছে। তাহলে একটা কাজ করি আমি সবার আগে লিখে রাখি যে এই ক্ষেত্রে উৎপাদ কি এখানে উৎপাদ হচ্ছে H2O, অবশ্যই H2O কি অবস্থায় আছে সে লিকুইড অবস্থায় আছে। এখন খেয়াল করো এই H2O কে কই থেকে উৎপন্ন করতে হবে তার উপাদান মৌল থেকে উৎপন্ন করতে হবে। উপাদান মৌল কে কে আছে এখানে হাইড্রোজেন আছে আর কি আছে বলতো অক্সিজেন আছে। তাহলে একটা কাজ করি লিখি আমি এখানে হাইড্রোজেনকে আমরা লিখি এখানে আর লিখি হচ্ছে অক্সিজেন। তো হাইড্রোজেন অবশ্যই H2 হিসেবে থাকে স্ট্যান্ডার্ডে, অক্সিজেনও O2 হিসেবে থাকে এবং এটাও গ্যাস হিসেবে থাকে এটাও গ্যাস হিসেবে থাকে। এখন খেয়াল করো এই ক্ষেত্রে তাহলে এখন কি করতে হবে এখানে তো হাইড্রোজেন দুইটা আছে রাইট, এখানে দুইটা আছে আর এখানে কিন্তু 1 মোলই বানাতে হবে। তাহলে 1 মোল বানানোর জন্য অক্সিজেন লাগবে কয়টা একটা, বাট আছে তো দুইটা, তাহলে কি করতে হবে একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই হচ্ছে কি বলতো এই হচ্ছে আমার কি বিক্রিয়া বলতো এই হচ্ছে এই পানির ক্ষেত্রে যেটা লিকুইড অবস্থায় আছে তার সংগঠন তাপের বিক্রিয়া। সো মোটামুটি আমার এই পার্টটা হয়ে গেল। এখন চলে যাচ্ছি আমরা আমাদের পরের বিক্রিয়াতে। সবাই খেয়াল করি এটা হচ্ছে ইথানলের সংগঠন তাপের বিক্রিয়া কি অবস্থায় প্রমাণ অবস্থায়। এখন দেখো ইথানলের যে অবস্থা সবাই জানি আমরা ইথানল হচ্ছে অ্যালকোহল মানে বাংলা কথা মদ, সেটা ইউজুয়ালি হচ্ছে লিকুইড অবস্থা থাকে। এখন যেহেতু আমরা সবাই ইথানল চিনি এবং ইথানলের স্ট্রাকচার হচ্ছে এটা মানে C3CH2OH, তো ডিরেক্টলি লেখা যায় কি লেখা যায় হচ্ছে C2H5OH। এখন কি অবস্থা আছে এটা লিকুইড অবস্থায় আছে। এখন লিকুইড অবস্থায় ইথানলের সংগঠন তাপের বিক্রিয়াটা কি হবে তা আমাকে আইডেন্টিফাই করতে হবে। সো সবাই একটু খেয়াল করি এই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টটা কি আছে বলতো, প্রোডাক্টটা হচ্ছে মানে সংগঠন করতে হবে কাকে ইথানলকে মানে C2H5 এরপর হচ্ছে OH। আচ্ছা এখন দেখো এই যে ইথানল এটাকে বানানো হয়েছে কি থেকে তার উপাদান মৌল থেকে, কয় মোল 1 মোল। তাহলে আমাকে দেখতে হবে যে তার উপাদান মৌলগুলা প্রমাণ অবস্থায় কি কি স্টেটে থাকে। তাহলে কি কি মৌল আছে এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন। তো ফার্স্টে আমি কার্বন লিখি তারপর লিখি হচ্ছে হাইড্রোজেন লিখি, এখানে হাইড্রোজেন লিখি তারপরে কি অক্সিজেন লিখি। তো আমি সিরিয়ালি তিনটাকে স্টেপ বাই স্টেপ লিখে রাখলাম। এরপরে খেয়াল করো নর্মাল অবস্থায় দেখতে পাচ্ছি এখানে সংগঠনের ক্ষেত্রে বের করতে বলা হয়েছে ইথানল লিকুইড, সেটা লিকুইড কোশ্চেনে দেওয়া আছে। তো স্ট্যান্ডার্ড কন্ডিশনে অক্সিজেন কি হিসেবে থাকে গ্যাস হিসেবে থাকে
এরপর হাইড্রোজেন কি হিসেবে থাকে, গ্যাস হিসেবে থাকে, আর কার্বন কি থাকে, গ্রাফাইট হিসেবে থাকে, রাইট? সো এটা হচ্ছে গ্রাফাইট হিসেবে থাকে। ওকে, সো এই হচ্ছে প্রমাণ অবস্থায় এদের অবস্থা, মানে এদের যে স্টেট। এখন খেয়াল করো, এখানে কার্বন লাগবে কয়টা, 2টা, কারণ অবশ্যই আমাকে কিন্তু 1 মোল বানাতে হবে, রাইট? সো 1 মোল বানানোর জন্য কার্বন লাগবে 2টা, তাহলে নিলাম কার্বন 2টা কার্বন। এরপরে হাইড্রোজেন কয়টা লাগবে, 5টা, একটা 6টা, তাহলে এখানে কয়টা আছে, এখানে আছে হচ্ছে H2, তাহলে কি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কয়টা হয়ে গেল, 6টা হয়ে গেল। আর এখানে কিন্তু অক্সিজেন কয়টা আছে বলো তো, একটা, তাহলে একটা মানে কি এই O2 নরমাল স্টেটে থাকে, তাকে একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কি চলে আসবে আমাদের এই ইথানলের সংগঠন তাপের যে বিক্রিয়াটা সেটা চলে আসবে। সো আই হোপ সবাই মোটামুটি বুঝতে পারছি, কোনো সমস্যার কারণ নাই, কোনো সন্দেহের কারণ নাই আমি এটা কিভাবে করলাম, কি ওয়েতে করলাম। সো আমরা মোটামুটি এটা দেখে ফেলছি। এখন খেয়াল করো, এখন ধরো কথা হচ্ছে যে যদি আমরা আসলে এই জিনিসগুলোকে ধরো, আমি যদি সাপোজ আমি আগের বিক্রিয়াটাতে যাই, প্রথমটা যেমন এই যে এটাতে যাই, আর ধরো আমি যদি এখন তোমাকে বলি যে এখানে আমি গ্রাফাইট নিব না, কি নিব, এখানে গ্রাফাইট না নিয়ে এখানে ধরো নিব হচ্ছে ডায়মন্ড। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মূল যে শর্ত তা কিন্তু মেনে চলবে না। কেন মেনে চলবে না, কারণ এই ক্ষেত্রে যদি গ্রাফাইটের জায়গায় আমি ডায়মন্ড নিই, দেখা যাবে এখানে কি হবে, HC অফ ডায়মন্ড। তো আমরা জানি যে প্রমাণ অবস্থায় গ্রাফাইটের সংগঠন এনথালপির যে ভ্যালুটা তা কিন্তু কি হয় বলতো, শূন্য হয়, বা ডায়মন্ডেরটা কিন্তু শূন্য হয় না, তাই না? তার মানে এটা কি শূন্য হবে না। তো যদি এটা শূন্য না হয়, তখন দেখা যাবে যে এই পক্ষ কার সমান হচ্ছে না বলতো, এইটুকুর সমান হচ্ছে না। কারণ কি, কারণ সেই ক্ষেত্রে এখান থেকে এটার যে ভ্যালুটা থাকবে তা বাদ হয়ে যাবে, বাদ হয়ে গেলে দেখা যাবে কি যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা ইকুয়াল হচ্ছে না, তার মানে এই পাশে ছোট আসবে, এই পাশে একটু বড় আসবে। তো দ্যাটস ওয়াই আমাদেরকে অবশ্যই একটা বিক্রিয়ার ক্ষেত্রে, একটা না যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে সংগঠন তাপের বিক্রিয়াটা লেখার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং বুঝে বুঝে কাজ করতে হবে যে তোমাকে কি সংগঠিত করতে বলা হচ্ছে, এবং সেটাকে সংগঠন করার জন্য তোমার উপাদান মৌল হিসেবে কাকে নিতে হবে, এবং সেই উপাদান মৌলগুলা কি অবস্থায় থাকবে। তো আই হোপ সবাই খুব ক্লিয়ারলি বুঝতে পারছি, এটা নিয়ে কোনো সন্দেহ কারণ নেই, বিন্দুমাত্র মিসকনসেপশন কারণ নেই। চলো আমরা চলে যাচ্ছি এখন পরের অংশে। তো আমাদের এখন যে অংশটা এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা অংশ। সো ইম্পর্টেন্ট বলার কারণ হচ্ছে দেখা যায় বিভিন্ন ম্যাথ দেওয়ার ক্ষেত্রে এই সংগঠন তাপ এবং এখন যেটা করাবো এদের মধ্যে একটা ঝামেলা পাকিয়ে দেয়। তো ঝামেলাটা কি তা বলে দিব, বাট তার আগে চলো দেখি যে টপিকটা আসলে কি। তো টপিকটা হচ্ছে দহন তাপ। তো দহন তাপের ইংলিশ হচ্ছে হিট অফ কম্বাসন। তো আমরা সবাই জানি যে দহন তাপের বাংলা হচ্ছে দহন বিক্রিয়ার ইংলিশ হচ্ছে কম্বাসন রিঅ্যাকশন, আর এখানে লেখা আছে দহন তাপ মানে হচ্ছে হিট অফ কম্বাসন। সো দেখা যায় তোমার বাতাসের মধ্যে যখন বা এয়ারের মধ্যে যখন এক্সেস পরিমাণ অক্সিজেন থাকে, বা তোমার যেখানে অতিরিক্ত বায়ু আছে অ্যাকচুয়ালি, বা অতিরিক্ত এয়ার আছে, সেখানে আমরা জানি যে কি হয়, ইউজুয়ালি কার্বন ফর্ম হয়ে যায় কিসে, কার্বন ডাই অক্সাইডে, হাইড্রোজেন কনভার্ট হয়ে হচ্ছে H2O তে, তারপরে সালফার কনভার্ট হয়ে যায় কিসে বলতো, সালফার ডাই অক্সাইডে, এরপরে নাইট্রোজেন কনভার্ট হয়ে যায় কিসে, নাইট্রোজেন ডাই অক্সাইডে, এবং ফসফরাস কনভার্ট হয়ে যায় কিসে, P4O10 এ। এটা খুব জেনারেল কেস, এগুলো হবেই। এখন কথা হচ্ছে আমরা শিখতেছি হচ্ছে দহন তাপ। তো দহন তাপের ক্ষেত্রে আমাকে অবশ্যই সবার আগে শিখতে হবে যে দহন মানে কি, মানে জ্বালানো নাকি, মানে বুকের মধ্যে দহন, এরকম কোনো কিছু একটা হোয়াট এভার। সো জাস্ট মানে কিডিং বাই দ্য ওয়ে। সো এখন কথা হচ্ছে যে দহন তাপের সংজ্ঞাটা আসলে কি। সো কিছুক্ষণ আগে আমরা সংগঠন তাপের সংজ্ঞাটা শিখলাম। তো কেমিস্ট্রিতে অবশ্যই তোমাকে দহন তাপ বোঝার আগে দহন তাপের সংজ্ঞাটা শিখতে হবে, কারণ সংজ্ঞাটার মধ্যেই তুমি দহন তাপের মোটামুটি A to Z পেয়ে যাবা। চলো সংজ্ঞাটা দেখি আগে আমরা। হ্যাঁ, আচ্ছা, সংজ্ঞাটা খেয়াল করো সবাই, কি লেখা আছে দেখো। লেখা আছে হচ্ছে এখানে স্থির চাপে। স্থির চাপে কেন, কারণ আমি এখানে ডেল ইজ বের করতেছি, দ্যাটস ওয়াই স্থির চাপে। আচ্ছা, স্থির চাপে 1 মোল পরিমাণ কোনো পদার্থকে অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে দহন করলে যে পরিমাণ তাপ উৎপন্ন বা নির্গত হয়, বা এনথালপির যে পরিবর্তন ঘটে, তাকে ওই পদার্থের দহন তাপ বলে। সো এখানে ফার্স্ট অফ অল অনেকগুলো কথা লেখা আছে, মানে বেশ বড় একটা লাইন, রাইট? আচ্ছা, ফার্স্ট অফ অল স্থির চাপে, কেন স্থির চাপে তা কিন্তু সব বুঝতে পারছি।
এরপর লেখা আছে 1 মোল পরিমাণ কোনো পদার্থকে, তার মানে এখানে কিন্তু অবশ্যই যাকে আমি দহন করব, দহন বিক্রিয়া নির্ণয় করার ক্ষেত্রে তার 1 মোল নিতে হবে। যেমন আমরা একটু আগে পড়লাম সংগঠন তাপ, যাকে সংগঠিত করব তার কয় মোল নিব, 1 মোল। একইভাবে দহন বিক্রিয়ার ক্ষেত্রে যাকে আমরা দহন করব, মানে যে মৌলটাকে আমি দহন করব তার অবশ্যই 1 মোল নিতে হবে। এরপরে খেয়াল করবো কি বলছে, অক্সিজেনের উপস্থিতিতে, তার মানে এখানে অবশ্যই অক্সিজেনের প্রেজেন্স থাকতে হবে। সম্পূর্ণরূপে দহন করলে যে পরিমাণ তাপ উৎপন্ন বা নির্গত হয়, তার মানে এখানে তাপ আসলে উৎপন্ন বা নির্গত হওয়ার একটা ব্যাপার আছে, বা এনথালপির যে পরিবর্তন হয় তাকে কি বলা হয়, ওই পদার্থের দহন তাপ বলে। সাপোজ আমি তোমাকে একটা খুব সুন্দর বিক্রিয়া দেখাই, হ্যাঁ, এখন আমি এখান থেকে তোমাকে দেখা দিব যে দহন এনথালপি আর সংগঠন এনথালপির মধ্যে আসলে বেসিক ডিফারেন্সটা কোথায়, একটু খেয়াল করো সবাই। ধরো আমি তোমাকে এখানে একটা দহন বিক্রিয়া দেখাবো, খুব কমন একটা বিক্রিয়া, কার্বন থেকে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড। তো আমি একটা কাজ করি, এখানে দেখো লেখা আছে যে কোনো পদার্থকে, তার মানে আমি এখানে পদার্থ হিসেবে যাকে সিলেক্ট করলাম, ধরলাম তার নাম কি কার্বন, তার মানে এই হচ্ছে কার্বন নিলাম, তার মানে 1 মোল নিলাম। অবশ্যই এই ক্ষেত্রে কার্বন কত মোল হওয়া লাগবে, 1 মোলই হওয়া লাগবে, মানে 1 মোলের বেশি কিন্তু এখানে হওয়া যাবে না। আচ্ছা 1 মোল নিলাম অক্সিজেনের উপস্থিতিতে, তার মানে কার সাথে বিক্রিয়া হবে বলো, এখানে অক্সিজেনের উপস্থিতিতে, এই যে O2 গ্যাস। সম্পূর্ণরূপে দহন করলে যে পরিমাণ তাপ উৎপন্ন বা নির্গত হয়, বা এনথালপির যে চেঞ্জ আসে মোট কথা, তাকে আমরা কি বলি, তাকে আমরা দহন তাপ বলি। এখন বিক্রিয়া হবে, তো বিক্রিয়া হলে অবশ্যই এখান থেকে আমরা CO2 পাবো, এবং এটার অবস্থা কি হবে বলতো, গ্যাসই হবে। তার মানে যদি এরকম হয়, এটা একটা গ্যাস, অবশ্যই O2 আমাদের গ্যাস, আর এখানে কার্বনটা কি অবস্থায় আছে বলতো, যদি আমি এখানে স্ট্যান্ডার্ড কন্ডিশন কল্পনা করি, দেখা যাবে যে এই কার্বনটা কি হিসেবে থাকবে, গ্রাফাইট হিসেবে থাকবে, এই হচ্ছে গ্রাফাইট হিসেবে আছে। ওকে, এখন এটা ধরো আমরা জানি সবাই। আচ্ছা আমি কিন্তু এখনো বলি নাই যে আসলে সংগঠন তাপের কিন্তু যে রিপ্রেজেন্ট কিভাবে করতে হয়, মানে যে শর্ট টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করতে হয় তা কিন্তু বলে দিচ্ছিলাম, কিন্তু আমি কিন্তু এখন তোমাদেরকে কম্বাসনের ক্ষেত্রে সেই টার্মটা বলিনি। সো হিট অফ কম্বাসন বা দহন তাপের ক্ষেত্রে তাকে রিপ্রেজেন্ট করার একটা শর্ট ফর্ম আছে, ফর্মটা লিখে দিচ্ছি আমি এখানে। ফর্মটা হচ্ছে তোমার এই ডেল কম্বাসন মানে কি সি, আর কি হবে এখানে এইচ, ঠিক আছে, অথবা কি লেখা যাবে, লেখা যাবে হচ্ছে এই ডেল এইচ সি। আর যদি আমি এটাকে প্রমাণ অবস্থায় ক্যালকুলেট করি, তাহলে কি করব, এখানে একটা নট দিব আর এখানে একটা নট দিব, ঠিক আছে। আচ্ছা তার মানে তুমি এটা অথবা এটা যে কোনো একটা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো এই ক্ষেত্রে আমি কি দেখলাম, আমি দেখলাম যে এখানে 1 মোল পরিমাণ কোনো পদার্থকে, যার নাম কার্বন, কি করলাম, অক্সিজেনের উপস্থিতিতে দহন করলাম, বিক্রিয়াটার নাম দহন বিক্রিয়া হয়ে গেল, উৎপন্ন কি হলো, কার্বন ডাই অক্সাইড। এখন দেখো এই ক্ষেত্রে তোমাকে একটা কথা খুব ভালো মতো খেয়াল করতে হবে, এটাকে কি বলতেছি আমি, এটাকে বলতেছি কার্বনের দহন তাপ। তার মানে যেহেতু এটা হচ্ছে একটা কার্বনের দহন তাপ, তার মানে এই ক্ষেত্রে আমি বলবো যে এই যে সম্পূর্ণ বিক্রিয়াটা আমি এখানে ঘটালাম, এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি তোমাকে বলি যে কম্বাসন মানে কি, কম্বাসন মানে হচ্ছে তোমার ডেল সি এইচ, কি নাম, একটা কার্বন আর গ্রাফাইট, এটা যে দহন এনথালপির পরিবর্তন হবে প্রমাণ অবস্থায়, এটা কিন্তু আবার আগের বিক্রিয়ার আরেকটা জিনিসের সমান হবে, কি বলতো, এই দেখো তো একই বিক্রিয়ায় আমি কি করছিলাম, কার্বন ডাই অক্সাইড সংগঠিত করছিলাম, তার মানে একই বিক্রিয়ার জন্য এটা কি ছিল, সংগঠন তাপের বিক্রিয়া ছিল। তার মানে কনসেপ্ট হচ্ছে এরকম যে এই বিক্রিয়ার ক্ষেত্রে এই কার্বন ডাই অক্সাইডের সংগঠন এনথালপি কত বলতো, সেটা হচ্ছে এই ডেল এফ এইচ CO2, কি সেটা অবশ্যই গ্যাস। তার মানে যদি এটা প্রমাণ অবস্থায় হয় তাহলে কি বলবো, একই বিক্রিয়ার ক্ষেত্রে এই কার্বন ডাই অক্সাইডকে সংগঠিত করতে এনথালপির যে পরিবর্তন হয়, একই বিক্রিয়ায় এই কার্বন থেকে মানে এই কার্বনকে দহন করাতে এনথালপির যে পরিবর্তন হয়, উভয় কি বলতো, সমান সমান। বুঝতে পারছি, তাহলে কি লেখা যাবে এখানে, সমান সমান হয়ে গেল। তার মানে
আমরা কিন্তু তাহলে বলতে পারি যে একই বিক্রিয়ার মধ্যে কি পাওয়া যায় বলতো, তুমি কিন্তু ফরমেশন এনথালপি এবং কম্বাসন এনথালপি। ওকে, তাহলে আমরা চেক করলাম এখন যে কিভাবে একই বিক্রিয়া থেকে কি করা যায় বলতো, দহন এনথালপি আর সংগঠন এনথালপির মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়। এখন যদি এমন হতো, ধরো এই কার্বনটা কি নিলাম আমি, এখানে নিলাম হচ্ছে গ্রাফাইট, বাট যদি আমি এখানে গ্রাফাইট না দিয়ে নিতাম ডায়মন্ড, ধরো বিক্রিয়াটা এরকম হয়ে গেল। সাপোজ আমি সারফেসটা চেঞ্জ করি, ধরো এরকম আর কি, যে কার্বন প্লাস ধরো হচ্ছে অক্সিজেন, এখান থেকে হলো CO2। এখন ধরো দেখা গেল কি যে এটা হচ্ছে আমাদের ডায়মন্ড, এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে গ্যাস। তো এই ক্ষেত্রে আমাদের ডেল CH নট কার্বন মানে কম্বাসন অফ কার্বনের ক্ষেত্রে, আর ফরমেশন অফ H নট CO2 এটা গ্যাস, আর এটাকে ডায়মন্ড। তো কোশ্চেন হচ্ছে এখন এই দুইটা সমান হবে কিনা? অবশ্যই সমান হবে না, এটা কিন্তু তোমাকে স্পষ্ট মাথায় রাখতে হবে। কেন সমান হবে না? কারণ আমরা যখন কার্বন ডাই অক্সাইড ফরমেশন করি বা ফরমেশন বিক্রিয়াটা দেখাই, তখন কখনোই এই কার্বনকে আমরা ডায়মন্ডে রাখি না। কেন রাখি না? কারণ স্ট্যান্ডার্ড কন্ডিশনে এই কার্বন কখনো ডায়মন্ড হিসেবে থাকে না, সে সবসময় গ্রাফাইট হিসেবে থাকে। তো দেখা যাবে এই ডায়মন্ডকে দহন করানো হলে যে বিক্রিয়াটা হবে, সেক্ষেত্রে তার দহন এনথালপির যে মান তা কখনোই কি হবে না বলতো, এই কার্বন ডাই অক্সাইডের সংগঠন এনথালপির সমান হবে না। বা যদি কি হয় বলতো, এই ডায়মন্ড চেঞ্জ হয়ে কি হয়ে যায়, যদি সে চেঞ্জ হয়ে হচ্ছে গ্রাফাইট, তো দেখা যাবে কি সেই ক্ষেত্রে আবার এই ক্ষেত্রে আমাদের এই দুটা কি হয়ে গেল, সমান সমান হয়ে গেল। এটা কিন্তু আমরা একটু আগে দেখে আসছি। সো আই হোপ এটা নিয়ে কোনো সন্দেহ কারণে বা বিন্দুমাত্র মিসকনসেপশন কারণে। চলে যাচ্ছে পরের অংশে। তো আমরা এখন দেখবো হচ্ছে পরের টপিক। তো সেটা হচ্ছে প্রমাণ, মানে হচ্ছে প্রমাণ দহন তাপ কি জিনিস। আচ্ছা, তো অবশ্যই আগের মতোই, যে যদি আমি এখানে প্রমাণের কথাটা বলি, প্রমাণ মানে কি স্ট্যান্ডার্ড, আর স্ট্যান্ডার্ড মানে কি আসে বলতো, প্রেসার আসবে, তারপর হচ্ছে তোমার এক্ষেত্রে টেম্পারেচার আসবে। তো সাধারণত এই ক্ষেত্রে টেম্পারেচারটা রাখা হয় 25 ডিগ্রি সেলসিয়াস, আর প্রেসারটা রাখা হয় হচ্ছে 1 atm বা 1 বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে। আচ্ছা, আর এটাকে কি দিয়ে প্রকাশ করতে পারি আমরা? এটাকে হচ্ছে আমরা হচ্ছে ডেল CH নট দিয়ে প্রকাশ করতে পারি। আর কি বলছি এখানে, টেম্পারেচারটা কত? টেম্পারেচারটা হচ্ছে এই ক্ষেত্রে 25 ডিগ্রি সেলসিয়াস, আর প্রেসারটা কত এখানে, সেটা হচ্ছে 1 atm। তো আমরা এখানে একটা র্যান্ডম বিক্রিয়া লিখছি। ধরো কার্বন সলিড, অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস। তো এই ক্ষেত্রে ডেল এইচ নট কত আসছে বলতো? আসছে হচ্ছে -393.5 কিলোজুল পার মোল। যদি আমরা বলি এই কার্বনটা হচ্ছে অ্যাজ এ গ্রাফাইট হিসেবে এখানে আছে, তাহলে কি হবে? আমি বলতে পারবো যেহেতু এই কার্বনটা এখানে গ্রাফাইট হিসেবে আছে, তো বলা যাবে এই ক্ষেত্রে এই যে ডেল এইচ নটের যে ভ্যালুটা আছে, এই ডেল এইচ নটের ভ্যালুটা আমরা বলতে পারবো যে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে হচ্ছে ডেল এ ফরমেশন কার জন্য, ফরমেশন হচ্ছে স্ট্যান্ডার্ড অবস্থায় মানে প্রমাণ অবস্থায় কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যখন সে গ্যাস হিসেবে আছে। একইভাবে কি বলা যাবে, এটা এই ডেল এইচ নট কার জন্য প্রযোজ্য, এই কার্বনের জন্য প্রযোজ্য যদি কিনা সে কি হয় বলতো, সে হচ্ছে এই ক্ষেত্রে তোমার গ্রাফাইট হিসেবে থাকে। তাহলে বলা যাবে যে ডেল CH নট কার্বন সে কি হিসেবে আছে এখানে, গ্রাফাইট হিসেবে আছে। ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি সবাই বুঝতে পারছি যে কি করলাম আমি এখানে। চলো আমরা এখন কয়েকটা বিক্রিয়ার ক্ষেত্রে তার দহন এনথালপি কিভাবে দেখাতে হয় তা চেক করব। সো ফার্স্টে লেখা আছে এখানে C2H5OH, কি নাম এটার নাম? ইথানল। একটু আগে দেখে আসছি আমরা। সো আমরা এখন ইথানলের ক্ষেত্রে তার দহন যে এনথালপি বা দহন যে তাপ তা কিভাবে দেখাতে হয় বিক্রিয়ার মাধ্যমে তা আমরা তোমাকে দেখাবো এখন। আচ্ছা, ফার্স্ট অফ অল কি করতে হবে, নিতে হবে কয় মোল? 1 মোল ইথানল। তো নিলাম আমরা এখানে, সে এই হচ্ছে আমাদের 1 মোল ইথানল, মানে হচ্ছে C2H5, এরপরে কি আছে, OH আছে। আচ্ছা, তাকে অবশ্যই দহন করাতে হবে কার সাহায্যে? অক্সিজেন গ্যাসের সাহায্যে। তো নিলাম হচ্ছে প্লাস, এই হচ্ছে O2। হ্যাঁ, সবাই জানো যে যদি আমরা একটা
জৈব যৌগকে দহন করায় কি হয় সেখান থেকে কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হয়, খুবই কমন হিসাব। তাহলে কি হবে এখান থেকে CO2 প্লাস হচ্ছে H2O। কি করবো এখন, সমতাকরণ করব, ঠিক আছে। আচ্ছা, সমতাকরণ করার আগে অবস্থাগুলো দিয়ে নিই, কে কোন স্টেটে আছে। দেখো এই ক্ষেত্রে আমাদের কোশ্চেনের মধ্যে লেখা আছে যে ইথানল লিকুইড, অবশ্যই গ্যাস, CO2 কি গ্যাস, আর পানি কি বলতো লিকুইড। আচ্ছা, কোশ্চেন করতে পারো যে পানিকে আমি কেন লিকুইড লিখলাম, কারণ হচ্ছে এই বিক্রিয়াটা কি অবস্থায় হয়, প্রমাণ অবস্থায়। প্রমাণ অবস্থা মানে কি 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো এই তাপমাত্রায় যখন পানি উৎপন্ন হয় সেই পানি কিন্তু কখনোই অন্য কোনো অবস্থা থাকতে পারে না, কারণ আমরা জানি 0 থেকে শুরু করে 100-র মধ্যে এই যে জোনটা আছে সেই তাপমাত্রায় পানি কি হিসেবে থাকে, লিকুইড হিসেবে থাকে। দ্যাটস আমি এখানে লিকুইড রাখছি। যদি আমি এখানে বলতাম যে তাপমাত্রাটা প্রমাণ অবস্থা 25 ডিগ্রি না, প্রমাণ অবস্থা এখানে 125 ডিগ্রি, সেই ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়ে যেত, তখন কিন্তু আমি এখানে পানিকে কি লিখতাম বলতো, ভ্যাপার লিখতাম। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন চলে যাচ্ছে আমরা আমাদের মূল টপিকে। কি করতে হবে এখন, আমাদেরকে সমতাকরণ করতে হবে। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের এখানে হাইড্রোজেন কয়টা আছে দেখো, 5টা, একটা 6টা, আর নাই। তাহলে এখানে কয়টা আছে, 2টা। তাহলে কি করতে হবে, এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু এখানে 6টা হাইড্রোজেন চলে আসবে। এরপরে খেয়াল করো এখানে কার্বন কয়টা আছে, এখানে আছে হচ্ছে 2টা কার্বন। তাহলে এখানে কয়টা হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2টা কার্বন। এখন এখানে অক্সিজেন 3টা অক্সিজেন, এখানে কয়টা বলতো, এখানে হচ্ছে 4টা, টোটাল 7টার মধ্যে এখানে একটা আছে আর 6টা লাগবে। তাহলে কি এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই হচ্ছে ইথানলের দহন বিক্রিয়ার পারফেক্ট রূপান্তর। বুঝতে পারছি? তাহলে আমরা মোটামুটি দেখে নিলাম যে ইথানলের ক্ষেত্রে তার দহন বিক্রিয়া কিভাবে ব্যালেন্স করতে হয়। চলো আমরা আরেকটা বিক্রিয়া দেখি। আচ্ছা, এখন আমরা দেখব বেনজোয়িক অ্যাসিডের ক্ষেত্রে তার দহন বিক্রিয়া কিভাবে লিখতে হয়। আচ্ছা, এখন খেয়াল করি, বেনজোয়িক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে C6H5COOH, সবাই জানো এটা। সো এটার স্ট্রাকচারটা লিখে রাখছি আমি এখানে। এখন যদি আমি এখানে বলি তোমাকে এটা সলিড হিসেবে আছে, তাহলে সলিড হিসেবে যদি থাকে তো লেখা যাবে যে C6H5COOH, এটা দহন করতে হবে কার সাহায্যে, অক্সিজেনের সাহায্যে। তাহলে কি করব, প্লাস একটা O2 লিখবো। হ্যাঁ, লিখলাম। তো লেখার পরে এখান থেকে কি হবে, কার্বন ডাই অক্সাইড হবে এবং সাথে পানি হবে, প্লাস হচ্ছে H2O হবে। আচ্ছা, এখন দেখো এই বিক্রিয়াতে আমরা এখন ব্যালেন্স করবো, রাইট? তো ব্যালেন্স করতে হলে লেখা আছে সলিড, তার মানে এটা সলিড, এটা অবশ্যই গ্যাস, এটাও গ্যাস, এটা কি লিকুইড, তাই না? আচ্ছা, এটা কেন লিকুইড, এটা নিয়ে মনে হয় না কারোর মধ্যে কোনো কনফিউশন আছে। আচ্ছা, এখন আমরা ব্যালেন্স করব। ব্যালেন্স করাটা খুব ইম্পর্টেন্ট। খেয়াল করি আমরা এখানে হাইড্রোজেন কয়টা আছে দেখো তো, 5টা, একটা 6টা, এখানে কি 2টা, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, এরপরে দেখো এখানে কার্বন কয়টা, 6টা, একটা কয়টা, 7টা, এখানে একটা, তাহলে 7 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এরপরে খেয়াল করো 7 দুগুণ 14, 14, আর এখানে কয়টা আছে, 3টা, 17টার মধ্যে এখানে কয়টা আছে বলো তো, 2টা আছে। তাহলে কয়টা অক্সিজেন বাকি আছে, আর 15টা। তাহলে কি করবো আমি এখানে সিম্পলি একটা ছোট্ট কাজ করব, তা হচ্ছে এই প্লাসটাকে সামনে নিয়ে আসি আমি, এই প্লাসটাকে সামনে নিয়ে এসে আমি এখানে প্লাসটা দিই, আর এখানে একটা জিনিস লিখে রাখি আমি, তাহলে সেটা হচ্ছে অক্সিজেন যেহেতু 15টা বাকি আছে, তার মানে এই O2 কে 15 বানাতে হবে। তাহলে উপায় কি, 15/2 এই এত মোল O2 গ্যাস নিতে হবে। তাহলে কয়টা অক্সিজেন হয়ে যাবে, আমার 15টা হয়ে যাবে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু কি হয়ে গেল বলতো, আমার এখান থেকে বিক্রিয়াটা সমতাকরণ হয়ে গেল। আচ্ছা, সমতাকরণ কেন লাগে এখানে বলি, কারণ হচ্ছে তোমাকে অনেক সময় এই ক্ষেত্রে ডেল এইচ বের করতে দিবে, এবং ধরো তোমাকে সেই ক্ষেত্রে এই ডেল ইও দেওয়া থাকলো, সাথে বলে দিল যে ডেল এন জি আর টি এই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমাকে অঙ্কটা সলভ করতে হবে, ডেল এইচটা মান বের করতে হবে। সো তুমি এটা জানো, কিন্তু তুমি ডেল এন জি জানো না। কেন জানো না, কারণ তুমি বিক্রিয়াটা সমতাকরণ করতে পারতেছো না। সো অবশ্যই কিন্তু সমতাকরণ না পারলে কখনোই কিন্তু এই ডেল এন জি বের করা সম্ভব না। তো এই বিক্রিয়াটার ক্ষেত্রে ডেল এন জি কত আসবে,
এই ক্ষেত্রে দেখা যাবে এই ডেল এনজির ভ্যালু আসবে হচ্ছে কি বলতো, উৎপাদ মাইনাস বিক্রিয়ক। উৎপাদ কত 7, বিক্রিয়ক কত এখানে 15 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি করতে পারি বলতো, ভ্যালুগুলো বসাতে পারি। আর এটা বাদ দিলাম কেন, লিকুইড অবস্থায় আছে ও বাদ, আর এখানে সলিড অবস্থায় আছে ও বাদ। ঠিক আছে, ওকে। তো এখন চলে যাচ্ছে আমরা তাহলে পরের অংশে। তো পরের বিক্রিয়াটা হচ্ছে খুব মজার, তো এটার মধ্যে একটা টুইস্ট আছে, একটু পরে জানবা। আচ্ছা, বিক্রিয়াটা হচ্ছে এরকম যে হাইড্রোজেনের কি করতে হবে, হাইড্রোজেনের হচ্ছে হাইড্রোজেনের গ্যাস আছে, এই গ্যাসের দহন এনথালপির বিক্রিয়া দেখাতে হবে প্রমাণ অবস্থায়। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, হাইড্রোজেন গ্যাস তো লিখে রাখি আমি এখানে H2 সে কি অ্যাজ এ গ্যাস হিসেবে আছে, H2 সে গ্যাস হিসেবে আছে। তো স্টেটটা পরে লিখি, আমি এটা বাদ দিলাম, পরে লিখি। ওটা কি করতে হবে, তাকে বিক্রিয়া করতে হবে কার সাথে বলতো, অক্সিজেনের সাহায্যে, এবং সেখান থেকে কি উৎপন্ন করবে, অবশ্যই পানি উৎপন্ন করবে, সে হচ্ছে H2O। আচ্ছা, এরপরে আমি স্টেটগুলো লিখি। এখানে পানি কি লিকুইড, তারপর এটা কি গ্যাস, এটা কি বলতো গ্যাস। এখন খেয়াল করো, এই ক্ষেত্রে যখন আমি এই হাইড্রোজেন নিব, এই হাইড্রোজেন কয় মোল নিতে হবে, 1 মোল, তাই না? তো হাইড্রোজেন কিন্তু 1 মোল নিতে হবে। আর এই ক্ষেত্রে খেয়াল করতে হবে কি আছে, আবার সাথে অক্সিজেনও আছে। এখন পানি বানানোর জন্য আমি হাইড্রোজেন নিব 2টা, H2 নিব 2, মানে H নিব 2টা, আর অক্সিজেন নিব কয়টা, 1টা। এখন এই হাইড্রোজেনকে তো আমি আর চেঞ্জ করতে পারতেছি না, কারণ হাইড্রোজেনের যে কন্ডিশন, মানে দহন তাপের যে কন্ডিশন, সেখানে স্পষ্ট বলা আছে যে ক্ষেত্রে কি হওয়া লাগবে, 1 মোল হওয়া লাগবে। সো এই ক্ষেত্রে 1 মোলই আছে, তাকে চেঞ্জ করা যাচ্ছে না। তাহলে পানি বানানোর জন্য হাইড্রোজেন 1 মোল দিয়ে হয়ে যাচ্ছে। তাহলে এখন অক্সিজেন লাগে কয়টা, 1টা, বাট আছে কয়টা এখানে, 2টা। তাহলে কি করবো আমি এখানে একটা সিম্পলি হাফ দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলেই সে কি হয়ে গেল বলতো, সে এখন একটা সম্পূর্ণ দহন বিক্রিয়া হয়ে গেল, কার জন্য, হাইড্রোজেন গ্যাসের জন্য প্রমাণ অবস্থায়। আচ্ছা, এখন খেয়াল করি আমরা, এই ক্ষেত্রে একটা মজার ঘটনা ঘটবে, সেটা আবার কি বলি, সেটা হচ্ছে এরকম, দেখা যাবে এই ক্ষেত্রে এই ডেল সি মানে কনভার্সন আর H নট কার ক্ষেত্রে, এই হাইড্রোজেনের ক্ষেত্রে গ্যাসিয়াস অবস্থায়, এটা কার সমান হবে বলতো, এটা হচ্ছে একই বিক্রিয়া কিন্তু আমরা একটু আগে পড়ে আসছি, কার জন্য বলতো, এই পানির সংগঠন এনথালপি নির্ণয় করার ক্ষেত্রে। সো আমরা দেখব যে এই হাইড্রোজেন গ্যাসের দহন বিক্রিয়ার যে এনথালপির চেঞ্জ আসে, তা কার সমান হয় বলতো, এই পানি গঠনের মানে পানি সংগঠনের এনথালপির পরিবর্তনের সমান হবে। তার মানে লেখা যাবে এই যে পানি মানে ডেল কি, এটা ফরমেশন H নট, এই H2O liquid, both are equal. সো সবাই বুঝতে পারলাম যে কিভাবে টপিকটা চলে আসলো। সো তোমাকে কিন্তু বুঝতে হবে, যখন তুমি ম্যাথ করবা, ম্যাথ করার সময় বুঝতে হবে যে আসলে দেখা যাবে কি যে হুট করে আমি এটার হচ্ছে দহন তাপকে আমি এটার সংগঠন তাপের জায়গায় ভ্যালু বসাই দিছি। এখন বলতে পারো যে কিভাবে সম্ভব এটা, তখন কিন্তু আবার বিজ্ঞানো যাবে না যে কি ব্যাপার, কই থেকে পেলেন ভাই, এটা বুঝি নেই। সো আগে থেকে মাথা রাখতে হবে, প্রত্যেকটা টপিক বুঝে গেলে সামনে ম্যাথ করতে খুব সহজ হবে তোমার, যত কঠিন অঙ্কই হোক না কেন, একদম ইজি, দুধ ভাত লাগবে। আচ্ছা, তো আমরা এখন দেখে নিলাম যে কি কি হয়। আচ্ছা, আমরা এখন দেখব যে ম্যাথ করার সময় আমরা কি ভুল করি। দেখা যায় সংগঠন তাপ আর দহন তাপ উভয় ক্ষেত্রে ম্যাথ করার ক্ষেত্রে আমরা ব্যাপক বড় দুইটা ভুল করে থাকি। তো ভুল করার কারণ কি, ভুল তো করি এবং ভুল করার পর ব্যাপক ঝামেলায় থাকি যে আসলে কেন এই ধরনের ভুল করলাম, বা হচ্ছে কেন বই এভাবে লেখা আছে। আচ্ছা, ওকে, ফার্স্ট অফ অল খেয়াল করো যে ধরো একটা বিক্রিয়া, খুব সাধারণ একটা বিক্রিয়া লিখছি আমি এখানে, যেমন এখানে হচ্ছে A থেকে B হয়, এখানে A দেওয়া আছে X মোল, B হয় কত Y মোল, এটা খুব জেনারেল একটা রিঅ্যাকশন। এই বিক্রিয়াটার ক্ষেত্রে ডেল এইচ এর রিপ্রেজেন্টেশন কি হবে, মানে এনথালপির পরিবর্তন কি হবে। আচ্ছা, উৎপাদ মাইনাস কি বিক্রিয়ক, তো এখানে কি উৎপাদের এনথালপি আর এটা কি বিক্রিয়কের এনথালপি, আর এখানে উৎপাদের মোল সংখ্যা আর এটা কি বিক্রিয়কের মোল সংখ্যা X আর Y। ওকে, এখন যদি আমি এখানে
ফরমেশন লিখি, ফরমেশন, ফরমেশন মানে কি সংগঠন তাপ, তার ক্ষেত্রে ডেলিজ কিভাবে বসাবো, ভেরি ইম্পর্টেন্ট। দেখো ইন টার্মস অফ ফরমেশন, তার মানে ফরমেশনের ক্ষেত্রে কি হবে, হবে হচ্ছে এই ডেলিজ, পেনটা চেঞ্জ করি আমি কালারটা, এটা হবে হচ্ছে ডেল এইচ সমান সমান, এখানে কি লিখবো আমি ডেল, এখানে ফরমেশন লিখবো, ফরমেশন অফ কি এইচ বি মাইনাস বিক্রিয়ক মাইনাস উৎপাদ, উৎপাদকে এখানে সরি উৎপাদ মাইনাস বিক্রিয়ক, উৎপাদ থেকে বিক্রিয়ক বাদ দিব, তাহলে কি লিখবো এখানে ডেল এফ এইচ এ, এটা। এখন খেয়াল করো উৎপাদের মূল সংখ্যা কত ওয়াই, লিখে রাখি এখানে ওয়াই, বিক্রিয়কের মূল সংখ্যা কত এক্স, লিখে রাখলাম এক্স, ডান, ওকে। এখন খেয়াল করো এখানে আমি এটা কেন লিখলাম, যথেষ্ট কারণ আছে, কারণটা বলি। এই ক্ষেত্রে যে কথাটা অবশ্যই খেয়াল করতে হবে তা হচ্ছে ফরমেশন মানে আসলে কি। ফরমেশন মানে হচ্ছে আমি সেখানে একটা কিছু বানাবো, তাহলে যাকে বানাবো তার কাছ থেকে কি করতে হবে, যাকে দিয়ে বানাবো তাকে বাদ দিতে হবে, এটা হচ্ছে ফরমেশনের কনসেপ্ট। তাহলে ইন টার্মস অফ কম্বাসন দহনে কি হবে, দহনে হবে তার অপোজিট, কেন তা একটু বুঝাই বলি। দেখো তাহলে এখানে কি হবে ডেল এইচ সমান সমান কি লিখবো আমি এখানে ডেল সি এইচ এ মাইনাস ডেল সি এইচ বি, এখানে হবে ওয়াই, সরি এখানে হবে হচ্ছে ওয়াই, আর এখানে কি হবে এক্স। ওকে আচ্ছা, এখন দেখো সংগঠনে আমরা কি করি, ধরো কথার কথাটা বিক্রিয়া লিখলাম আমি এখানে, এখানে লিখি আমি যে সি প্লাস ও টু, এখানে কি হয় CO2 হয়, এখানে CO2 সংগঠন হয় কি থেকে, কার্বন অক্সিজেন থেকে। তাহলে যে হয় তার কাছ থেকে যাদের মাধ্যমে হয় তাকে মাইনাস করতে হবে, তার মানে সংগঠন তাপের ক্ষেত্রে যে হয় মানে যে সংগঠিত হয়, সংগঠিত হয়ে কি উৎপন্ন হয়, সে উৎপাদ উৎপন্ন হয়, তার মানে সেই ক্ষেত্রে উৎপাদ হতে বিক্রিয়কের এনথালপি বাদ দিতে হবে। আর ইন টার্মস অফ কম্বাসন অপোজিট, কেন, কারণ কম্বাসন হয় কার, বিক্রিয়কে যা আছে মানে যে অবস্থিত বিক্রিয়কে তারই তো কম্বাসন হয়, তাই না। তার মানে এই ক্ষেত্রে দেখতে হবে যে সংগঠনের ক্ষেত্রে যে সংগঠিত হয় তাকে আগে রেখে অপোজিট টার্মকে মাইনাস করতে হবে, আর কম্বাসন বা দহনের ক্ষেত্রে যে দহন হয় মানে যার দহন হয় তাকে রেখে অপোজিট পার্টকে মাইনাস করতে হবে। তো দহন যার হয় সে তো সবসময় বিক্রিয়কের পাশেই থাকতেছে, তার মানে তাকে রাখতে হবে বিক্রিয়কের পাশে, তার মানে তাকে আগে আনতে হবে, বিক্রিয়কে আগে আনতে হবে, তার মানে এক্ষেত্রে আমি অপোজিট কাজ করব, মানে বিক্রিয়কের এনথালপি থেকে উৎপাদের এনথালপিকে বাদ দিব। এই হচ্ছে কম্বাসন আর ফরমেশন দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স। ম্যাথ করার ক্ষেত্রে তোমরা অনেকে সাফারার হও, অনেকে বোঝোই না যে কি ব্যাপার, কেন এই কাজটা করতেছে বারবার, আমি তো বুঝতেছি না, না বোঝার কোনো কিছুই নেই, দুইটার মধ্যে এই হচ্ছে ডিফারেন্স। এখন আমরা দুইটা অঙ্ক দেখব, একদম ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে চলো। আচ্ছা তো আমরা একটা অঙ্ক দেখি, এখানে লেখা আছে কি দেখো তো, C2H2, তো এটার নাম হচ্ছে ইথাইন, ঠিক আছে, এর সাথে বিক্রিয়া হচ্ছে কার, একটা হাইড্রোকার্বন ইথাইন, তার সাথে বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন গ্যাসের, সেখান থেকে উৎপন্ন করতেছে C2H6। তো ডেইলি এর মান বের করতে বলছে এখানে, তো বলা আছে at 25 ডিগ্রি সেলসিয়াস মানে স্ট্যান্ডার্ড অবশ্যই, enthalpy of formation for C2H2 and C2H6 are x1 and x2 respectively। তো এখান থেকে তোমাকে ডেল এইচ এর মান বের করতে হবে। আচ্ছা তো ফার্স্ট অফ অল আমি তোমাকে বলি যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে এই যে ডেল এইচ, এই ডেল এইচ এর ভ্যালুটা বের করতে হবে আমাকে। সো আমি বের করলাম ডেল এইচ, কি অবস্থা বলো তো 25 মানে কি প্রমাণ অবস্থায়, সো এখানে ডেল এইচ নট বের করব। তাহলে ডেল এইচ নট বের করলে কি হবে, এক পাশে কি লিখতে হবে বিক্রিয়ক অথবা উৎপাদ, সেখান থেকে বাদ দিতে হবে কি অপোজিটটা। তো আমি তো বলছি ফার্স্টে লেখা আছে এখানে ফরমেশন, ফরমেশন মানে কি, ফরমেশন হচ্ছে সংগঠন বা গঠন তাপ, তার মানে ফরমেশনে কি করতে হয়, যে গঠিত হয় কোন পাশে উৎপাদে, তাহলে কি করতে হবে
উৎপাদ মাইনাস বিক্রিয়া করতে হবে। তাহলে এখানে উৎপাদ কে কে আছে বলতো? উৎপাদ আছে হচ্ছে C2H6। তাহলে লিখবো আমি এখানে এইভাবে যে ডেল ফরমেশন অফ H0 C2H6 এটা মাইনাস বিক্রিয়ক কে কে আছে? ডেল F H0 C2H2 প্লাস ডেল F H0 কি হবে এখানে? H2 হবে, রাইট? সো এখানে H2 হবে, এই তো, ঠিক আছে। এখন খেয়াল করো, আমরা জানি প্রমাণ অবস্থায় এখানে হাইড্রোজেন যে গ্যাস আছে, হাইড্রোজেন গ্যাসের সংগঠন এনথালপির ক্ষেত্রে ভ্যালুটা কত বসে? 0 বসে। তার মানে এই অংশটা হয়ে যাবে কত বলো তো এখন? এটা হবে হচ্ছে 0। সো যদি এটা 0 হয়ে যায় তাহলে কি কে বাকি থাকে? তো বাকি থাকে হচ্ছে এইটা এবং এইটা। তাহলে C2H6 এরটা কত আছে? C2H6 এরটা হচ্ছে X2 আর C2H2 এরটা কত? X1। তাহলে ভ্যালুগুলো বসাই দিই আমরা এখানে বসাবো হচ্ছে C2H2 এটা হচ্ছে X1 আর C2H6 এরটা কত হবে? X2। তাহলে আমাদের এখান থেকে ফাইনাল যে ভ্যালু কত আসতেছে হচ্ছে X2 মাইনাস X1। তাহলে মোটামুটি বুঝে গেলাম যে কিভাবে কি করতে হয় বলতো। একটা ম্যাথ দেখে এখান থেকে সংগঠন তাপ বা সংগঠন এনথালপি হিসাব করতে হয়। চলো আমরা চলে যাচ্ছি আমাদের পরের অংশে। আচ্ছা, পরের ম্যাথে। আচ্ছা, এখানে আমি আরেকটা ম্যাথ লিখে রাখছি, এটা অবশ্যই অপোজিট অঙ্কই হবে, মানে কম্বাসন রিঅ্যাকশনের হচ্ছে একটা ম্যাথ হবে। দেখো লেখা আছে যে C2H2 আর আচ্ছা C2H2 আর প্লাস হচ্ছে 2H2। তো এখানে হচ্ছে একটা বিক্রিয়া হচ্ছে আগের মতোই। তো এক্ষেত্রে বলা আছে at 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এনথালপি অফ কম্বাসন। তার মানে এই ক্ষেত্রে এদের যে দহন তাপের যে মান এইগুলো আবার দেওয়া আছে। সো দহন তাপের মান যদি দেওয়া থাকে, এখান থেকে বলছে যে C2H2 H2 C2H6 আর X1 X2 X3 রেসপেক্টিভলি। সো এগুলো বলা আছে, এগুলো গিভেন। সো যদি এগুলো গিভেন দেওয়া থাকে তো লাস্টে বলছে এখান থেকে আমাদের ডেল এইচ এর মান কত আসবে। তো যদি আমরা এক্ষেত্রে বলি বা ধরে নিই যে এখানে আমাদের হচ্ছে দহন যে এনথালপির যে ভ্যালুটা তা আসলে কত, এখানে দেখো এখানে হচ্ছে কিন্তু আমরা ধরে নিছি যে এখানে আমাদের ইন্ডিভিজুয়াল পার্ট সবগুলো ভ্যালু দেওয়া আছে আর কি। কারণ এখানে আমি যদিও 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাখছি, বাট তারপরেও আমি এখানে ইচ্ছা করে প্রত্যেকটা টার্মের ভ্যালু ধরছি, কারণ জাস্ট বোঝানোর জন্য যে ডিফারেন্সটা কোথায়, ঠিক আছে। তো দেখা যাবে এখানে আমাদের ভ্যালু কোনটা চেঞ্জ আসতে পারে, মানে X1 X2 X3 এর জায়গায় 0 বা যে কোনো কিছু হতে পারে আসলে। বাট এটার দিকে তাকানোর দরকার নেই, তোমাকে জাস্ট আমি এটা দিয়ে বোঝাচ্ছি যে আসলে ম্যাথটা কিভাবে হতে পারে বা ম্যাথটা তোমাকে কিভাবে আনসার করতে হবে, দ্যাটস ইট। যদিও আমি ক্লাসের মধ্যে প্রত্যেকটা টপিক থেকে আমি অনেকগুলো ম্যাথ করাই দিব, সো ভয় পাওয়ার কোনো কিছু নেই। সো ডোন্ট বি টেন্সড, সো এভরিওয়ান। এখন দেখো তাহলে আমরা কি বলছে যে এনথালপি অফ কম্বাসন ফর এত 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 এগুলো দেওয়া আছে। তাহলে আমরা কি জানি কম্বাসন বললে কি বলি, আমরা কি করি, আমরা সেক্ষেত্রে আমরা বিক্রিয়ক থেকে উৎপাদকে বাদ দিই। তাহলে এখন খেয়াল করো এক্ষেত্রে আমাদের ডেল এইচ যেটা আছে এর ডেল এইচ কত হবে? ডেল এইচ হবে হচ্ছে তোমার বিক্রিয়ক কে কে আছে এখানে, বিক্রিয়ক আছে হচ্ছে এখানে এটা এবং এটা, তার মানে হবে হচ্ছে ডেল সি, যেহেতু কম্বাসন তাহলে কি হবে এইচ নট আর 25 ডিগ্রিতে দেওয়া আছে, তো 25 তো দেওয়া আছে নাকি? আচ্ছা, তো যদি 25 দেওয়া থাকে বা ধরো র্যান্ডম একটা টেম্পারেচার যে কোনোটা হতে পারে, সো এই টেম্পারেচারে কি হবে দেখা যাবে কি যে এখান থেকে আমাদের কি আসতেছে C2H2 আসতেছে, ওকে, প্লাস এরপরে কি H2, তার মানে হচ্ছে ডেল কম্বাসন তারপর হচ্ছে H2। আচ্ছা, কাকে বাদ দিব এখান থেকে? উৎপাদ কি আছে এখানে? উৎপাদ হচ্ছে ডেল কম্বাসন তারপর হচ্ছে H কি এখানে C2H6, ওকে। এখন দেখো এখানে কিন্তু আমার এই হাইড্রোজেনের মোল সংখ্যা কি 2, মাল্টিপ্লাই করলাম। এখন C2H2 এটা কত? এটা হচ্ছে X1, রাইট? এটা হচ্ছে X1 প্লাস হাইড্রোজেন কত? হাইড্রোজেনেরটা হচ্ছে X2, এটা হচ্ছে 2X2 মাইনাস C2H6 এটা কত? এটা হচ্ছে X3। তাহলে আমরা এখানে X3 কে বাদ দিলাম,
এরপরে কি হবে, এটা হচ্ছে আমার কি বলতো ডেল এইচ আর হ্যালো এই বিক্রিয়ার জন্য, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিলাম যে র্যান্ডম একটা বিক্রিয়ার ক্ষেত্রে তোমার ফরমেশন এনথালপি কিভাবে বের করতে হয় আর হচ্ছে কম্বাসন এনথালপি কিভাবে বের করতে হয়, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি দেখো এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু 0 বসাই নেই, এখানে ইচ্ছা করে আমি একটা ভ্যালু ধরে নিছি, কারণ সবসময় তো 0 হবে না, যে কোনো সময় যে কোনো ভ্যালু হতে পারে, দ্যাটস আমি একটা র্যান্ডম ভ্যালু ধরে নিছি আর কি এখানে। ওকে, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম যে কিভাবে অঙ্কগুলো সলভ করতে হয়। চলো এখন পরের টপিকে যাই। আচ্ছা, পরের টপিকটার নাম হচ্ছে দ্রবণ তাপ। তো দ্রবণ তাপ হচ্ছে তোমাদের বইয়ের খুব ইম্পর্টেন্ট একটা অংশ। দেখা যায় অনেকেই এটা বুঝি না, আমরা অনেকে বুঝতে চেষ্টাও করি না। সো আমি তোমাদেরকে আজকে সম্পূর্ণ টপিকটা বুঝিয়ে দিব, দ্রবণ তাপ মানে কি এবং আসলে দ্রবণ তাপের যে ইন্টারনাল কনসেপ্ট, ছোট্ট একটা কনসেপ্ট আছে, সেটা আসলে কিভাবে মানে ক্লিয়ার হওয়া যায়। আচ্ছা, তো ফার্স্ট আমাকে দেখতে হবে যে দ্রবণ তাপের সংজ্ঞাটা কি। সবাই সংজ্ঞাটা খেয়াল করি, লেখা আছে এখানে দেখো, এক মোল দ্রব যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করলে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় তাকে ওই দ্রবের দ্রবণ তাপ বলে। এখানে সবাই আমরা এই লাইনটাই পড়ি এবং ম্যাক্সিমাম বইয়ে এই লাইনটাই লেখা আছে, কিন্তু এখানে ব্র্যাকেট দিয়ে একটা সুন্দর কথা লেখা আছে যেটা কিনা আসল কথা, এটা অনেক বই লেখা থাকে না। কথাটা কি দেখো, যে অবস্থায় আরো দ্রাবক যোগ করলে তাপমাত্রার আর কোনো পরিবর্তন হয় না। ওকে ফাইন, এটা মানে কি এটাই তো বুঝিনি। আচ্ছা, এটি তো টুইস্ট, বাকি সব তো ঠিকই ছিল। ওকে, খেয়াল করি সবাই, আমি এখানে একটা কন্টেইনার নিই বা একটা পাত্র নিই, সে একটা র্যান্ডম পাত্র, একটা কন্টেইনার ধরলাম এই হচ্ছে একটা পাত্র। হ্যাঁ, আমি এখানে কি করছি বলতো, ধরো আমি এখানে 1 মোল, ধরো 1 মোল দ্রব নিছি, দ্রব, ঠিক আছে, দ্রব নিলাম মানে সলিউট নিলাম। এর মধ্যে কি করছি, আমি এখানে 1 লিটার দ্রাবক নিছি মানে সলভেন্ট নিছি। তাহলে কি আছে বলতো, 1 মোল দ্রব কার মধ্যে মিশছে, 1 লিটার দ্রাবকের মধ্যে মিশছে। এটা একটা মিক্সচার, একটা দ্রবণ। এখন দেখো এই জায়গায় একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা কি দেখো, ধরে নিচ্ছি যখন 1 মোল দ্রব 1 লিটার দ্রাবকের মধ্যে মেশে তখন এক্স পরিমাণ তাপ শক্তি নির্গত হয়, জাস্ট কথার কথা। তাহলে ব্যাপারটা খেয়াল করতেছি আমরা এইভাবে যে যখন এক মোল কই মিশবে, যখন 1 মোল হচ্ছে এই 1 লিটারের মধ্যে মিশবে তখন কি হবে, তখন হচ্ছে এক্স পরিমাণ তাপ শক্তি নির্গত হবে। এখন আমি ধরে নিচ্ছি যে এই দ্রবণে আমি কি করলাম, আরো এক্সট্রা বাহির থেকে 1 লিটার দ্রাবক যোগ করছি, মানে 1 লিটার ধরো আমি পানি যোগ করছি, মানে সলভেন্ট যোগ করছি অ্যাকচুয়ালি। তো যোগ করলে কি হবে, দেখা গেল যে এই 1 লিটার যোগ করার ফলে সেখানে ধরো হতে পারে সেখানে আরো এক্স, মানে ধরো এই এক্স তখন চেঞ্জ হয়ে যাবে। কথার কথা যে সেই ক্ষেত্রে তোমার এটা কিন্তু ঠিকই আছে, রাইট, এটা ঠিক আছে, বাট এখন দ্রবণের যে সম্পূর্ণ আয়তন তা কত হয়ে গেল, তা কিন্তু এখন 2 লিটার হয়ে গেল, রাইট, 2 লিটার হয়ে গেল। সো দেখা গেল তার ফলে এই এক্স চেঞ্জ হয়ে হইলো x1, তার মানে সেই ক্ষেত্রে x1 পরিমাণ তাপশক্তি নির্গত হয় বা উৎপন্ন হয়, সরি কথার কথা, ধরো র্যান্ডম ধরে নিলাম আর কি আমি এখানে। এরপরে যদি আমি এখানে কথার কথা আমি এখানে আরো 0.5 লিটার দ্রাবক অ্যাড করছি, মানে আরো 0.5 লিটার পানি অ্যাড করছি, তার মানে এই ক্ষেত্রে আমার 1 মোল দ্রব আগে যা ছিল তাই আছে। ফার্স্ট আমি 1 লিটার যোগ করছি, ছিল আগে 1 লিটার, হয়ে গেল 2 লিটার, এখন আরো 0.5 যোগ করছি, তাহলে কত হবে, হবে হচ্ছে 2.5 লিটার। 2.5 লিটার। তো যখন 2.5 হয়ে গেল তখন ধরে নিচ্ছি প্রথমে ছিল এক্স, যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় মানে দ্রবণের মধ্যে, এখন হয়ে গেল কি x1, কিন্তু পরবর্তীতে আরো 0.5 লিটার পানি যোগ করার ফলে হয়ে গেল কথার কথা x2। এরপর তুমি কি করলা, এই দ্রবণে আরো পানি যোগ করলা, মানে তুমি তো এতক্ষণ অলরেডি 2.5 লিটার পানি যোগ করে ফেলছো, বাট তুমি এখন কি করতেছো, আরো পানি যোগ করতেছো। ধরো যোগ করতে করতে তুমি খুব ক্ষেপে গেছো, যোগ করতে করতে তুমি 5 লিটার করে ফেলছো, কিন্তু এখানে আগে 1 মোল ছিল, এখন 1 মোলই আছে। বাট সমস্যা হচ্ছে এইবার
দ্রবণ তাপের আর কোনো চেঞ্জ আসবে না। তার মানে সেই ক্ষেত্রে দেখা যাবে দ্রবণ তাপ আগে x2 ছিল, এই x2 এখনই আছে। তার মানে তুমি যদি এখানে 1,00,000 লিটার পানিও যোগ করো, এই দ্রবণ তাপের আর কোনো চেঞ্জ আসবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন, খেয়াল করতে হবে সবাইকে। তার মানে ব্যাপারটা খেয়াল করো, কনসেপ্টটাতে স্পষ্ট লেখা আছে 1 মোল দ্রব যথেষ্ট পরিমাণ দ্রাবকে, যথেষ্ট মানে আসলে কি? যথেষ্ট মানে হচ্ছে যে অবস্থায় আরো দ্রাবক যোগ করলে তাপমাত্রার আর কোনো পরিবর্তন হয় না। তার মানে সেখানে যদি তুমি এমন অবস্থা নিয়ে গেছো, যেমন ধরো এই যে 2.5 লিটার হচ্ছে সেই ম্যাক্সিমাম সলিউশন, সেখানে তুমি যদি আরো দ্রবণ আয়তন বাড়ায় ফেলো, মানে সেখানে তুমি যদি আরো পানি ঢালো, মানে দ্রাবক ঢালো, দেখা যাবে তোমার এই ক্ষেত্রে তাপ শক্তির আর কোনো পরিবর্তন হবে না। তার মানে সেখানে আগে আমাদের ছিল কত x2, সে কত আছে এখনো x2 ই আছে। তুমি যদি এখন এখান থেকে 5 থেকে 10 করো, 20 করো, 30, 40, 50, 100, 1 লাখ করো, যদিও সম্ভব না সেটা, এখানে x2 এর জায়গায় x2 ই থাকবে। সো দিস ইজ দ্য পয়েন্ট যে আসলে দ্রবণ তাপ মানে কি। তার মানে এই 2.5 লিটার হচ্ছে আমার যথেষ্ট পরিমাণ দ্রাবক, মানে এই পরিমাণ দ্রাবক আমি এই দ্রবণে মিশানোর পর দেখা গেল যে সেখানে আমার যে পরিমাণ তাপ শক্তি সর্বোচ্চ নির্গত হয় সেটা নির্গত হয়ে গেছে, এরপর আর সেখান থেকে তাপ শক্তি এক্সট্রা নির্গত হচ্ছে না। তার মানে সেখানে সে একটা কনস্ট্যান্ট ভ্যালু দেখাবে। সো এই 2.5 লিটারের জন্য এই দ্রবণটার যে দ্রবণ তাপ তা কত হবে x2, বুঝতে পারছি? এখন এই x2 হচ্ছে নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, ঠিক আছে? তার মানে এটা কেন নেগেটিভ হয় বা কেন পজিটিভ হয় তা আমি একটু পরে বলতেছি, তুমি এখন এই লাইনটা পড়লে বুঝতে পারবে। একটা লাইন লেখা আছে দেখো, পানিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়া প্রভৃতি দ্রবীভূত করলে তাপ উদ্গীরণ হয়। খুব স্বাভাবিক, তুমি যদি পানির মধ্যে অ্যাসিড ঢালো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়া ঢালো, পানি গরম হয়, তার মানে সেই ক্ষেত্রে তাপ উৎপন্ন হয়। তার মানে তাপ উৎপন্ন হওয়া মানে কি? দেখা যাবে এই x2 মানে আসলে কি বলতেছে, সেখানে x2 মানে বোঝাচ্ছে যে সেই ক্ষেত্রে ওই বিক্রিয়াতে এই দ্রব থেকে, মানে আমি যে সেখানে 1 মোল দ্রব দিলাম, সেই দ্রব থেকে কি হচ্ছে বলতো, তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। আর পরে কি লেখা আছে দেখো, সোডিয়াম ক্লোরাইড, তারপরে পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম সালফেট প্রভৃতি পানিতে দ্রবীভূত করলে তাপ শোষিত হয়। খুব স্বাভাবিক, তুমি যদি পানির মধ্যে লবণ মিশাও দেখবা পানি একটু ঠান্ডা হয়ে গেছে, এটা সবাই জানি আমরা। তো পানি ঠান্ডা হয়, তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে সেই ক্ষেত্রে দেখা যাবে 1 মোল সোডিয়াম ক্লোরাইড তুমি যদি এই 2.5 লিটার পানির মধ্যে মিশানোর পর তুমি সেখান থেকে যে দ্রবণ তাপ পাবা, দেখা যাবে যে সেই ক্ষেত্রে তাপ তো উৎপন্ন হবেই না, তাপ শক্তি কি হবে আরো বলো, শোষিত হবে। তার মানে দেখা যাবে সেই দ্রবণের যে ওভারঅল যে কন্টেনার বা যে পাত্রটা আছে তা একটু ঠান্ডা হয়ে গেছে। তার মানে এই হচ্ছে ওভারঅল কনসেপ্ট। তার মানে আমরা দেখে নিলাম যে দ্রবণ তাপ মানে কি আর দ্রবণ তাপের কনসেপ্ট আসলে কি। তো চলো আমরা চলে যাচ্ছি পরের অংশে। তো আমাদের এখনকার কনসেপ্টটা হচ্ছে খুবই চমৎকার একটা কনসেপ্ট, বলা যায় হচ্ছে মানে পপুলার একটা কনসেপ্ট, যেটা আসলে ছোটবেলা থেকে সবাই এমনভাবে পড়ছি যে আসলে এটা নিয়ে বলার তেমন কোনো কিছুই নেই, বা তারপরও মানে সামাজিকতা রক্ষার্থে পড়াচ্ছে আর কি। আচ্ছা, প্রশমন তাপ, তো নাম হচ্ছে হিট অফ নিউট্রালাইজেশন। সো এটাকে আমরা সাধারণত পড়ে আসছিলাম ছোটবেলায় প্রশমন বিক্রিয়া, যাকে আমরা বলে থাকি হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। তো আগে দেখি যে এটার সংজ্ঞাটা কি বলা আছে। সাধারণ তাপমাত্রায় 1 মোল অ্যাসিডকে 1 মোল তীব্র ক্ষারের পাতলা দ্রবণ দ্বারা, মানে ডাইলুট সলিউশন দ্বারা, আবার বিপরীত ক্রমে 1 মোল ক্ষারকে 1 মোল তীব্র অ্যাসিডের পাতলা দ্রবণ দ্বারা সম্পূর্ণরূপে প্রশমিত করতে তাপের যে পরিবর্তন ঘটে তাকে ওই অ্যাসিডের প্রশমন তাপ বলে। এখানে আবার ভাই মানে এত তীব্র মানে দ্রবণ নেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে আবার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সো টু বি কেয়ারফুল। ওকে, সো এখানে বারবার ডাইলুট সলিউশনের কথা বলা আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে কি করতে হবে, যে অ্যাসিড এবং ক্ষারের একটা দ্রবণ নিব, যেটা একটা ডাইলুট সলিউশন বা একটা পাতলা দ্রবণ হবে। তো সেই দ্রবণে আমরা দেখব যে সেখানে 1 মোল পানি উৎপন্ন করতে আমাদের হচ্ছে তাপের যে পরিবর্তন ঘটে তাকে আমরা কি বলি, ওই মানে প্রশমন বিক্রিয়া বলি অ্যাকচুয়ালি। সো মোট কথা
অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করবে, সেখান থেকে পানি উৎপন্ন হবে এবং লবণ উৎপন্ন হবে, এটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলি। খুব ইজি একটা কনসেপ্ট। এখন খেয়াল করো, দেখা যায় যে প্রশমন বিক্রিয়াতে যখন অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে, মানে বিশেষ করে যদি অ্যাসিড এবং ক্ষার তীব্র হয়, মোটামুটি একটা স্ট্রং অ্যাসিড আর একটা স্ট্রং বেস হয়, তাদের প্রশমন তাপের যে মান তা সবসময় একটা ধ্রুব সংখ্যা হয় এবং সেই সংখ্যাটা সবসময় হয় হচ্ছে 57.3 এত কিলোজুলের সমান মাইনাস। তার মানে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করবে, সেই ক্ষেত্রে লবণ এবং পানি উৎপন্ন করবে এবং সেই ক্ষেত্রে এই পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে। বুঝতে পারছি? এখন কথা হচ্ছে, যদি আমি অ্যাসিড এবং ক্ষারের মধ্যে কোনো একটাকে দুর্বল নেই এবং কোনো একটাকে শক্তিশালী নেই, সেই ক্ষেত্রে কি হবে বা ইফেক্টটা কেমন আসবে? দেখো, আমি এখানে সেকেন্ড বিক্রিয়াটার মধ্যে সেই কাজটাই করছি। লেখা আছে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, লেখা আছে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এখন এই ক্ষেত্রে খেয়াল করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রশমন বিক্রিয়াটা কিন্তু আর 57.3 কিলোজুল নেই, চেঞ্জ হয়ে কত হয়ে গেছে? 55.2 হয়ে গেছে। ড্রপ করলো। কেন করলো? এটা একটা ফ্যাক্ট। আচ্ছা, কেন করলো আমি বুঝাই বলি। দেখো, এইখানে যখন বিক্রিয়াটা হয়ে লবণ এবং পানি উৎপন্ন করে, সেক্ষেত্রে অবশ্যই উভয় ক্ষার আর উভয় অ্যাসিডকে আয়নিত হতে হয়। এখন এই ক্ষেত্রে যে উভয় অ্যাসিড এবং উভয় ক্ষার আয়নিত হবে, সেটা আসলে সমস্যা দাঁড়ায় যায়। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে, যেহেতু ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সেইখানে 100% আয়নিত হয়, কিন্তু এখানে যে অ্যাসিড, যার নাম অ্যাসিডিক অ্যাসিড, সে একটা দুর্বল অ্যাসিড, সে কিন্তু এখানে খুব সামান্য পরিমাণ আয়নিত হয়। কিন্তু অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়ায় এখানে পানি এবং লবণ উৎপন্ন করার ক্ষেত্রে অবশ্যই এই অ্যাসিডকে সম্পূর্ণরূপে আয়নিত হতে হয়। তো এই অ্যাসিডকে আয়নিত করার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের শক্তির প্রয়োজন হয়, যে শক্তিটা এই বিক্রিয়ার ফলে যে পরিমাণ, মানে এই বিক্রিয়া থেকে অ্যাকচুয়ালি যে পরিমাণ তাপ শক্তি নির্গত হওয়ার কথা ছিল, সেখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের তাপ শক্তি এই অ্যাসিডকে এই অ্যাসিডকে আয়নিত করতে ব্যয় হচ্ছে। তো যেহেতু ওইখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের তাপ শক্তি এই অ্যাসিডকে আয়নিত হতে ব্যয় হচ্ছে, মানে বিক্রিয়া হওয়ার পূর্বেই একটা নির্দিষ্ট অ্যামাউন্টের তাপ শক্তি এই অ্যাসিডকে আয়নিত করতে ব্যয় করা লাগতেছে আমার। দেখা যায় যে নর্মালি যেখানে 57.3 হয়, এখানে চেঞ্জ হয়ে সেখানে হয় তোমার কত? -55.2। এখন যদি আমি এখানে অ্যাসিডের সাথে, ধরো আমি এখানে যদি হচ্ছে আরেকটা দুর্বল ক্ষার নেই, ধরো নিলাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, তো দেখা যাবে সেই ক্ষেত্রে কি উৎপন্ন করবে? CH3COONH4 প্লাস H2O। তো দেখা যায় এই ক্ষেত্রে যে ডেল এইচ নটের যে ভ্যালুটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে, সেটা হয়ে যায় এরকম -50.4 এত কিলোজুল পার মোল। হ্যাঁ, এখন দেখো এই ক্ষেত্রে কিন্তু আরো কমে গেছে। কেন কমছে? কারণ হচ্ছে এই ক্ষেত্রে অ্যাসিডও দুর্বল, ক্ষারও দুর্বল, সো উভয়কে আয়নিত হইতে হয়। আর উভয়কে আয়নিত হওয়া মানে আসলে কি? মানে হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যায় যে উভয়কে আয়নিত করার জন্য আমার আরো বেশি পরিমাণ তাপ শক্তি সেখানে ব্যয় হয়। দ্যাটস ওয়াই ভ্যালুটা আরো ড্রপ করে কত হয়ে যায়? -50.4 কিলোজুল হয়ে যায়। আচ্ছা, ডান। এখন আসি আমরা আরেকটা কন্ডিশনে, তা হচ্ছে এরকম একটা কনসেপ্ট। ধরো আমি তোমাকে বুঝাই বলি। ধরো তোমাকে বলা হলো যে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH প্লাস HF, এটার যে বিক্রিয়া, এই বিক্রিয়াতে দেখা যায় তোমার NaF হয় প্লাস হচ্ছে H2O হয়। তো এই বিক্রিয়াতে সমস্যা হচ্ছে, এখানে যে প্রশমন তাপ হয় তার যে ডেল এইচ নটের ভ্যালু, তা হয় হচ্ছে -68.6 এত কিলোজুল পার মোল। তো এটা আসলে কেন 68.6 হয়, এই অ্যান্সারটা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবো যে কত আসে অ্যান্সারটা এবং কেন এরকম আসে। ঠিক আছে? তাহলে আমি খুব খুশি হব, কারণ আমি বুঝতে পারবো তখন যে তোমরা আমার ভিডিওটা দেখছো ভালো মতো এবং আমাকে সেটার রিপ্লাই দিছো। ওকে, আচ্ছা, তো আমরা এখন মোটামুটি দেখে নিলাম আমাদের হচ্ছে প্রশমন তাপ। চলে যাচ্ছে পরের টপিকে, নাম হচ্ছে গলন তাপ। সো গলন মানে হচ্ছে ফিউশন। সো আমরা গলন তাপ মানে দেখবো, লেখা আছে হিট অফ ফিউশন।
সো গলন তাপ মানে আসলে কি, সংজ্ঞাটাকে দেখি। দেখো লেখা আছে এখানে, 1 মোল কঠিন পদার্থকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে গলন তাপ বলে। মানে এর থেকে সহজ সংজ্ঞা মনে পৃথিবীতে আর নেই। আচ্ছা, একটা উদাহরণ দেওয়া আছে, যেমন বরফের গলন তাপ কি 6 কিলোজুল। খেয়াল করো সবাই, এখানে পানিতে কনভার্ট করছি, বাট এখানে পানি কি হিসেবে আছে বলতো, এখানে পানি আছে হচ্ছে সলিড মানে বরফ হিসেবে, হয়ে গেল কি লিকুইড মানে পানিতে কনভার্ট হয়ে গেল। এবং দেখতে পাচ্ছি আমরা যে যদি আমি পানিকে বরফ থেকে লিকুইডে কনভার্ট করি সেই ক্ষেত্রে কি হয়, এই ডেল এইচ মানে তোমার এক্ষেত্রে বলতেছি গলন তাপ, এটার যে ভ্যালু কত আসে, এই 6 কিলোজুল এত। হ্যাঁ, আচ্ছা এখন আসি আমরা আরেকটা নতুন তাপ, তার নাম হচ্ছে বাষ্পীকরণ তাপ, যাকে আমরা বলি হচ্ছে হিট অফ ভেপারাইজেশন। সো এটা সংজ্ঞাটাকে দেখি, 1 মোল তরল পদার্থকে নির্দিষ্ট চাপে বাষ্পে পরিণত করতে বা রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই তরলের বাষ্পীকরণ তাপ বলে। যেমন পানির বাষ্পীকরণ তাপ কত, 40.7 কিলোজুল। আচ্ছা, এটা খুব সহজ, কি করতে হবে এখানে, 1 মোল মানে তরল পানিকে, মানে মোট কথা পানিকে আর কি, সেটা তো লিকুইড অবশ্যই, পানিকে কনভার্ট করতে কিসে, ভ্যাপারে। তার মানে এই লিকুইড থেকে ভ্যাপারে কনভার্ট করার ক্ষেত্রে আমার কি হচ্ছে এখানে, এই বাষ্পীকরণ তাপ আমরা দেখতে পাচ্ছি যে এখানে নতুন একটা তাপ যার নাম হচ্ছে বাষ্পীকরণ তাপ, যেটা কিনা আমাদের হচ্ছে এখানে প্রডিউস হচ্ছে। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই তোমার হিট অফ ভ্যাপারাইজেশন ভ্যালু কত আসতেছে, 40.7 কিলোজুল। সো এগুলো কিন্তু খুব ছোট ছোট কোশ্চেন, ট্রিকি কোশ্চেন, মেডিকেল পরীক্ষা প্রচুর আসে, জাস্ট এগুলো মাথা রাখতে হবে। এখান থেকে অঙ্ক পরীক্ষা সাধারণত আসে না, জাস্ট এমসিকিউ গুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা নতুন একটা কনসেপ্ট দেখবো, এটা হচ্ছে লাস্ট কনসেপ্ট আমাদের, সেটা হচ্ছে বন্ধন শক্তি বা বন্ধন এনথালপি। আচ্ছা, তো এটার সাথে আসলে বিক্রিয়া তাপের যে সম্পর্কটা আছে তা আসলে কিভাবে আমরা ফাইন্ড আউট করবো আসলে। হ্যাঁ, তো বিক্রিয়া তাপ মানে আসলে কি, এনথালপি যেটাকে আমরা বলি। সো এই বন্ধন শক্তি থেকে বা বন্ধন এনথালপি থেকে কিভাবে বিক্রিয়া তাপ বা বিক্রিয়ার এনথালপি নির্ণয় করতে হয় তা আমরা এখন শিখবো। সবাই 9-10 থেকে এই টপিকটা নিয়ে খুবই পটু, এটা নিয়ে কোনো সন্দেহ তেমন কারো থাকার কথা না, বাট যেহেতু টপিকটা আছে বইয়ের মধ্যে আমি পড়াচ্ছি, সো এখান থেকে আমি এটাকে টপিকটা পড়ানোর পর আমি একটা ম্যাথ করাবো, ম্যাথ করানোর পর তোমাদের মোটামুটি ক্লাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করি সবাই, সংজ্ঞাটাকে দেখি। হ্যাঁ, সংজ্ঞাটা কি লেখা আছে। আচ্ছা, বন্ধন শক্তিকে সাধারণত বিক্রিয়ার এনথালপি বা তাপের সমান ধরা হয় এবং বন্ধন এনথালপির পরিবর্তে বন্ধন শক্তি শব্দটি বা পদটি আমরা ব্যবহার করে থাকি ইউজুয়ালি। হ্যাঁ, আচ্ছা এটাই সাধারণ রীতি, মানে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এখানে লেখা আছে হচ্ছে বন্ধন এনথালপির পরিবর্তে আমরা এখানে বন্ধন শক্তি ব্যবহার করি। সো দেখা যায় বন্ধনের মধ্যে একটা শক্তি থাকে, যেমন ধরো এখানে সাপোজ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তো এখানে ধরো আমরা ধরে নিচ্ছি এ আর বি এর মধ্যে একটা বন্ধন আছে, তো এটাকে আমরা এ বি বন্ধন এনথালপি বলি না, এটাকে মিলে হচ্ছে আমরা এ বি বন্ধন শক্তি বলে থাকি ইউজুয়ালি আর কি, কমনলি ইউজড যেটা আর কি। হ্যাঁ, এটাই সাধারণ রীতি, কমনলি ইউজড। বিক্রিয়কের বন্ধন শক্তি এবং উৎপাদের বন্ধন শক্তির পার্থক্য দ্বারা বিক্রিয়ার তাপ হিসাব করা হয়, মানে হচ্ছে আমরা এখান থেকে এনথালপির মান মানে বিক্রিয়ার এনথালপির মান হিসাব করে থাকি। আচ্ছা, এখন ধরে নিচ্ছি আমরা এই ক্ষেত্রে এ আর বি একটা বন্ধনে ছিল, তো আমি কি করলাম, এই ক্ষেত্রে আমরা এখানে তাপ শক্তি দিলাম, তো তাপ শক্তি দেওয়ার সাথে সাথে বন্ধনগুলো ভেঙে যাবে এবং ভেঙে যাওয়ার পর তারা কিন্তু এখন এরকম একটা অবস্থায় আসবে, ভেঙে গেল, তার মানে দে আর ব্রোকেন। ওকে, সো এখন কথা হচ্ছে এই যে ভেঙে গেল, এই ভেঙে যাওয়ার মাধ্যমে আসলে কিভাবে এই বিক্রিয়ার তাপ নির্ণয় করা যায় এই বন্ধন শক্তির মাধ্যমে, তা আমরা এখন চেক করবো আর কি। সো একটা ম্যাথ দেখি আমরা, একটা ম্যাথ খেয়াল করি সবাই আমরা। দেখো লেখা আছে যে বন্ধন শক্তি ব্যবহার করে নিম্নলিখিত বিক্রিয়া এনথালপি হিসাব করতে হবে, মানে বিক্রিয়ার তাপ হিসাব করতে হবে, মানে ডেইলি মান নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা কি বিক্রিয়াটা খেয়াল করি, কি লেখা আছে এখানে, মিথেন প্লাস ক্লোরিন গ্যাস, মিথাইল ক্লোরাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাশে এখানে বিভিন্ন ধরনের বন্ধন শক্তির মান দেওয়া আছে। কার্বন হাইড্রোজেন 430 কিলোজুল পার মোল, কার্বন ক্লোরিন 328 কিলোজুল পার মোল, ক্লোরিন 240.90 কিলোজুল পার মোল, হাইড্রোজেন ক্লোরিন বন্ধন 433 কিলোজুল পার মোল। আচ্ছা, তো সাধারণত দেখা যায় অনেকে এই অঙ্কগুলো করতে একটু বিড়ম্বনায় পড়ে, সো আমি একটু ট্রিক শিখা দিই, তাহলে তোমাদের কোনো সমস্যা আর ফিচার হবে না। আচ্ছা, আগে বিক্রিয়াটা লিখি আমি এখানে। সো বিক্রিয়াটা এরকম, মিথেন প্লাস ক্লোরিন গ্যাস মানে CH4 প্লাস হচ্ছে এখানে
ক্লোরিন গ্যাস। তো বিক্রিয়া করতেছে তারা, কি বানাচ্ছে এখানে মিথাইল ক্লোরাইড CH3Cl প্লাস অবশ্যই হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো আমি এখন একে বন্ধনে ভেঙে ফেলি, এখানে মিথেন, সো তার চারটা হাত চারদিকে, এক হাতে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, সাথে ক্লোরিন, ক্লোরিন ক্লোরিন একক বন্ধন। এরপরে কি আছে এখানে এই একটা কার্বন, এখানে আমি নিলাম হচ্ছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন, আর এখানে কি বলতো এখানে হচ্ছে H, আর কি এখানে একটা Cl। ওকে, এখন দেখো যখন আমরা এই ক্ষেত্রে বন্ধন শক্তি ব্যবহার করে আমরা একটা বিক্রিয়ার তাপ বা একটা বিক্রিয়ার এনথালপি নির্ণয় করতে যাই, সবাই জানি আমরা যে এই ক্ষেত্রে একটা সূত্র ব্যবহার করতে হয়, তার নাম কি বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি মাইনাস কি বলতো বন্ধন করার প্রয়োজনীয় শক্তি। এখন এখানে বন্ধন যে ভাঙলো, বন্ধন ভেঙে আসলে যারা গড়লো এদেরকে খুঁজে বের করতে হবে, মানে কারা ভাঙলো বা কারা গড়লো। খেয়াল করে দেখো এখানে CH হুবহু যা আছে তাই, যা ছিল তাই আছে, এই যে CH তাই আছে, শুধু কি হয়েছে এই CH আগে এখানে ছিল বাট এখানে হয়ে গেল কি বলো CCl, তার মানে এটা ভেঙে গেছে এটা গড়ছে, তাই না? আবার দেখো ছিল আগে CCl হয়ে গেল কি HCl, তার মানে ছিল আগে এটা হয়ে গেল কি বলতো এটা। তার মানে কোশ্চেন হচ্ছে এখানে ভাঙলো কয়টা বা গড়লো কয়টা, অ্যান্সার হচ্ছে এখানে ACH ভেঙে গেল, CL ভেঙে গেল, দুইটা ভেঙে গেল, মানে ভাঙলো দুইটা, এবং এখানে উৎপন্ন হলো কয়টা বলতো দুইটা। সো কি করতে হবে তাহলে, যে দুইটা ভেঙে গেল তাদের মোট শক্তি আমাকে বের করতে হবে, এবং যে দুইটা গড়লো তার মোট শক্তি আমাকে বের করতে হবে। তো বের করতে চলো, লেখা আছে কোশ্চেনে CH বন্ধনের শক্তি কত 430, তো লিখে রাখলাম এখানে এটা হচ্ছে 430 এত, আর CL কত 242.90। এখানে আসি আমরা, এখানে কত CCl হচ্ছে 328, আর এখানে HCl কত HCl আচ্ছা 433। তো আমি এখন হিসাব করে ফেলি কত আসবে এখানে, ডেল H সমান বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি কত কত সেটা ভাঙছে কত 430 যোগ কত এখানে 242.90, আচ্ছা মাইনাস বন্ধন করার প্রয়োজনীয় শক্তি কত সেটা 328 প্লাস হচ্ছে 433। হ্যাঁ, সো এটাকে হিসাব করলে একটা ভ্যালু তোমরা পাবা, এটাই কি হবে বলতো, এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার হবে। সো আই গেস এই ধরনের অঙ্কগুলো নিয়ে কোনো সমস্যা কেন নেই। আচ্ছা, তাহলে আমরা দেখে নিলাম বিভিন্ন ধরনের এনথালপি বা তাপ কিভাবে হিসাব করতে হয়, তারপর হচ্ছে বন্ধন শক্তি থেকে কিভাবে একটা বিক্রিয়ার এনথালপি বা বিক্রিয়ার তাপ হিসাব করতে হয়। সো মোটামুটি আমাদের হয়ে গেল, হিসাবটা ক্যালকুলেশন হয়ে গেল। ওকে, সো তোমরা যারা এখনো আমাদের অ্যাপ সম্পর্কে পারফেক্টলি জানো না, একটু জানা দিই তোমাদেরকে আমরা। সেটা হচ্ছে তোমরা যখন গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করবা মানে ইনস্টল করবা, ইনস্টল করার পর তোমরা দেখবা যে আমাদের অ্যাপে ঠিক এরকম একটা সারফেস আসবে, লেখা আছে সেখানে তোমার ফোন আর ইমেইল, নিচে লেখা আছে পাসওয়ার্ড। তো যাদের এখনো রেজিস্ট্রেশন করা নেই তোমাদের কিন্তু এখন কোনো মেইল নাম্বারও নাই বা ফোন নাই, আবার হচ্ছে কোনো পাসওয়ার্ডও নেই, তাহলে কি করতে হবে সবার আগে তোমাকে এগুলো ক্রিয়েট করতে হবে। মানে কি করতে হবে তাহলে, দেখো নিচে লেখা আছে রেজিস্টার, এই রেজিস্টার বাটনে ক্লিক করলে তোমরা এই সারফেসটা পাবা। হ্যাঁ, এখানে তোমাদের নাম, ফোন নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবা, দিয়ে তোমরা এখান থেকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবা। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে চলে যাবে হচ্ছে আবার ফ্রন্ট পেজে, কি লেখা আছে এখানে ফোন আর ইমেইল, তারপর কি দেওয়া আছে পাসওয়ার্ড ইউজ করবা। দেখার পর এটা ইউজ করলে দেখা যাবে তুমি আমাদের অ্যাপে ঢুকে গেছো। এখন যখন তুমি আমাদের অ্যাপে ঢুকে যাবা তুমি ঠিক এরকম সারফেস দেখতে পাবা, লেখা আছে ইউজার আইডি, এরপরে মেরিট পজিশন। তোমরা যারা আমাদের কোর্স পারচেস করছো তোমাদের একটা ইউজার আইডি আছে অবশ্য। তারপর হচ্ছে মেরিট পজিশন, মানে হচ্ছে তোমরা যে পরীক্ষাগুলো দিবা সামনে সেটার পজিশন কত তা তুমি জানতে পারবে এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো এটা হচ্ছে আমাদের অ্যাপের একদম ফ্রন্ট সারফেস। এখান থেকে তুমি আমাদের কোর্স দেখতে পাচ্ছ, লেখা আছে হচ্ছে এইচএসসি 2020 ক্র্যাশ কোর্স 2021 একাডেমিক, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডমিশন। সো আমরা এখন তোমাদেরকে যে কোর্সটা করাচ্ছি তার নাম হচ্ছে এইচএসসি 2021 একাডেমিক।
তাহলে এই কোর্সে এনরোল করার জন্য কি করবা বলো তো, এখানে এনরোল নাও এই বাটনে ক্লিক করবা। ক্লিক করলে তুমি ঠিক এই সারফেসটা পাবা। এই সারফেসটা পেলে তুমি দেখবা লেখা আছে এখানে গো টু পেমেন্ট। পেমেন্টে চলে যাবা। পেমেন্টে চলে যাওয়ার পর তুমি দেখবা তোমার কাছে অনেকগুলো অপশন আসবে, লাইক এরকম। তুমি যদি এখান থেকে সাপোজ মানে কার্ডে পেমেন্ট করো, কার্ডে পেমেন্ট করলে তোমার কাছে কিছু তথ্য চাওয়া হবে, এটা কার্ড পেমেন্ট করলে। আর তুমি যদি হচ্ছে মোবাইল ব্যাংকিং করো, লাইক হচ্ছে তুমি যদি হচ্ছে বিকাশ করো, রকেট দিয়ে করো, বা তুমি যদি হচ্ছে নগদ দিয়ে করো, অথবা তুমি যদি হচ্ছে টি ক্যাশ দিয়ে করো, যেটা ট্রাস্ট ব্যাংকের, তারপর হচ্ছে এবি ব্যাংকের একটা পার্ট আছে, অনলাইন ব্যাংকিং আছে, তারপর হচ্ছে ইসলামী ব্যাংকের হচ্ছে এম ক্যাশ আছে। এখানে যে কোনোটা, এই যে ওয়ালেট, ওয়ান ব্যাংক ওয়ালেট, তারপরে ডি মানি, এখানে যে কোনো একটা দিয়ে তুমি কিন্তু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমাদের এই কোর্সটা পারচেজ করতে পারতেছো। তার মানে তুমি এখান থেকে এখন যে কোনো মাধ্যমে আমাদের সাথে জয়েন করতে পারতেছো। তার মানে কি করতে হবে তাহলে, জাস্ট সিম্পলি এই প্রসিডিউরটা ফলো করলে দেখা যাবে তুমি আমাদের কোর্স পারচেজ করে ফেলতে পারবা, এবং সাথে সাথে তুমি আমাদের রুটস ফ্যামিলির একজন মেম্বার হয়ে যেতে পারবা। ঠিক আছে? সো তোমরা কিন্তু অলরেডি আমাদের সাথে কন্টিনিউয়াসলি আসো, এবং তোমরা যারা যারা আমাদের সম্পর্কে এখনো খুব ভালো জানো না, জেনে রাখো আমরা কিন্তু একটা ফেসবুক পেজ রান করতেছি যার নাম রুটস এডু। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম রুটস এডু, এবং তোমরা এখন যে ভিডিওটা দেখতেছো এটা সেই চ্যানেলের একটা ভিডিও, রুটস এডু চ্যানেল আমাদের। সো তোমরা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনে ক্লিক করে রাখবা। আর তোমরা কিন্তু আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রামে আমাদের পেজের নাম হচ্ছে রুটস এডু লাইভ, এবং এই পেজে তোমরা আমাদেরকে ফলো করতে পারো, এবং ফলো করে আমাদের বিভিন্ন পোস্টে লাভ রিয়েক্ট দিয়ে আমাদের সাথে থাকতে পারো। ঠিক আছে? সো আজকের ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকো, সাবধানে থাকো, আর উইশ ইউ অল দ্য লাক। আল্লাহ হাফেজ।